A warm welcome to all of you present here. আজকে আমরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছি for the orientation program that has been organized by West Bengal Council of Higher. আজকে আমাদের সাথে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনেক জেলার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন। যেসব জেলার শিক্ষক শিক্ষিকারা আছেন সেই জেলাগুলি হলো কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার আমাদের পরিচয় পর্বটা একটু সেরে ফেলি। নমস্কার, আমি শতদল সাহা ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার, মাহেশ্বরী বালিকা বিদ্যালয়, কলকাতা। আমার সাথে আছেন স্যার। নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট টিচার, তালতলা হাই স্কুল, কলকাতা। প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আমার অন্তরের শ্রদ্ধা, আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কারণ স্টেট এডুকেশন পলিসিকে মান্যতা দিয়ে বা স্টেট এডুকেশন পলিসি অনুসরণ করে +2 স্টেজে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেমের প্রবর্তন করেছেন। এটা কিন্তু গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গে। এর জন্যে এখন এই কথাটা বলা যতটা সোজা, আমি যত তাড়াতাড়ি কথাটা বলে ফেললাম, বিষয়টা অত সহজ ছিল না। এত রকম সাবজেক্ট এবং তাদের এত রকম ভিন্নতা সবকিছুকে মাথায় রেখে এই যে গোটা যে কর্মযজ্ঞ, এই গোটা কর্মযজ্ঞ আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অত্যন্ত সুচারুভাবে সুসম্পন্ন করেছেন। তার জন্য অবশ্যই তারা আমাদের ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছা তাদের প্রতি রইল। এবং আমি আরো ধন্যবাদ আরো একটি কারণে জানাতে চাই, যে তারা আজকে এমন একটি সুযোগ করে দিয়েছেন আমাদের, যে আপনাদের সঙ্গে আলাপচারিতা করার বা কিছু বিষয়ে আলোকপাত করার। সেই কারণেও এই প্ল্যাটফর্মটাকে তারা আমাদের দিয়েছেন। তার জন্য আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আমি উষ্ণ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ম্যাডাম, এবার আমরা চলে আসি আজকে আমাদের বিষয়বস্তুর ব্যাপারে। আজকে আমাদের সাবজেক্ট হলো অ্যাকাউন্টেন্সি, হিসাবশাস্ত্র। এবার আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো একবার দেখে নিই। সব থেকে প্রথমে আমরা জানবো যে আমাদের এই সেমিস্টার সিস্টেম যেটা নাকি নতুন শুরু হলো, এটার কি কি বেনিফিটস আমরা পাবো। আচ্ছা, এটা একটু বলে দিই বেনিফিটসটা। ম্যাডাম, এখন প্রথমেই আমি একটু বেনিফিটগুলো বলছি, যে সুবিধাগুলো সেমিস্টার সিস্টেমে। এর সুবিধা প্রথম হচ্ছে যে রিডিউস দ্য ওয়ার্কলোড। আমাদের সময়কালটা ভাবুন, আমরা যখন পড়াশোনা করেছি তখন গোটা 2 বছর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হতো। এক বিরাট বোঝা আমাদের কিন্তু মাথায় করে নিয়ে যেতে হতো। তারপরে হলো কি 1+1। এখন সেই 1 বছরটাকেও 2টো সেমিস্টারে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা 2 বছরে 4টে সেমিস্টারে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো বিষয়টাকে অনুধাবন করবেন বা শিখবেন। এবং এর ফলে কি হবে, তাদের যে কাঙ্ক্ষিত মান, সেই কাঙ্ক্ষিত মানে তাদেরকে পৌঁছতে অনেক কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখুন, বলছে কন্টিনিউয়াস অ্যান্ড ডিটেইল লার্নিং। একটা ধারাবাহিক নিরবচ্ছিন্ন পঠন পাঠন হবে এবং তারা অনেক বেশি শিখবে, আরো অনেক ডিপে গিয়ে ব্যাপারটা শিখবে। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাসেসমেন্ট। দেখবেন যে কোনো যে বিষয়বস্তু বা যে কোনো যে সিলেবাস, তার যখনই সেটাকে রূপায়ণ করা হয়, যখনই সেটা তৈরি করা হয়, ফরমেশন করা হয়, তখন মাথায় থাকে কিন্তু তার অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন যে পদ্ধতিটা। এখানে কি হচ্ছে, ফ্রিকোয়েন্ট অ্যাসেসমেন্ট হবে। 4টে সেমিস্টারে তো আমরা পরীক্ষা নেবই, এবং আমরা কিন্তু ক্লাসেও কিন্তু কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যাব। এবং এটাও কিন্তু শিক্ষার্থীদের যে কাম্য মান, তাদের যে প্রত্যাশিত মান, সেই মানে তাদের পৌঁছতে সাহায্য করবে। নেক্সট বলছে অপরচুনিটিস ফর রেমিডিয়ালস। দেখুন, এখানে রেমিডিয়ালসের সুযোগ আছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ আছে। কোনো শিক্ষার্থী যদি কোনো একটি নির্দিষ্ট সেমিস্টারে তিনি যদি কাঙ্ক্ষিত মান ছুঁতে না পারেন, তাহলে তার জন্য কিন্তু রেমিডিয়াল মেজার্স, অর্থাৎ সেমিস্টারের পরে যে আমাদের যারা সাপ্লিমেন্টারি, সেই সুযোগটা রয়েছে। নেক্সট হচ্ছে এনহ্যান্স স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, অর্থাৎ আমাদের যে সম্পর্কটা এটা আরো অনেক বেশি ভালো হবে ছাত্র শিক্ষক, এবং অ্যাটেন্ডেন্স বাড়বে, স্কুলে অ্যাটেন্ডেন্স বাড়বে। এবং ওএমআর শিটের ব্যবহারটা তারা শিখবে। তারা ক্লাস 11-এই কিন্তু ওএমআর শিটটা কি করে ব্যবহার করতে হয়, অর্থাৎ একটা অত্যাধুনিক ব্যবস্থা ম্যাডাম, যেটা কাউন্সিল ভেবেছে, এটা অত্যাধুনিক, একটা অত্যন্ত যুগোপযোগী এবং বিজ্ঞানসম্মত ভাবনা। তবে আমি শেষ বিচারে একটাই কথা বলবো, দেখুন আমরা আছি মানে যেটা ক্লাসে যেটা প্রয়োগ করা, ক্লাসে গিয়ে যেটাকে আমরা অ্যাপ্লিকেশন যে পার্টটা, সেই অ্যাপ্লিকেশন এন্ডে আছি আমরা টিচাররা।
এবং যে কোনো কারিকুলাম বলুন, যে কোনো সিলেবাস বলুন, সেটা আসলে একটা খাঁচায় আবদ্ধ পাখি। আপনি যত সুন্দরভাবে, যত সুচারুভাবে আমরা সেই খাঁচায় আবদ্ধ পাখিটাকে খাঁচা থেকে বের করে মুক্ত আকাশে আমরা উড়িয়ে দিতে পারবো, সে কিন্তু ডানা মেলে তত সুন্দরভাবে মুক্ত আকাশে উড়বে। অর্থাৎ আমরা যত সুন্দরভাবে এটাকে ক্লাসরুমে নিয়ে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, তত কিন্তু শিক্ষার্থীদের পক্ষে বিষয়টা অনেক বেশি সহজবোধ্য হবে, বা তাদের যে কাঙ্ক্ষিত মান তাতে পৌঁছতেও তাদের অনেক বেশি সহযোগিতা হবে। ম্যাডাম, এরপরে চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। সেটা হলো আমরা একটা ব্রিফ আউটলাইন জানতে পারবো আমাদের নতুন সেমিস্টার সিস্টেমটা কিরকম হয়েছে। তারপরে একে একে আমরা সেমিস্টার 1, 2, 3 এবং 4 এর সম্বন্ধে ডিটেল একটু আলোচনা করে নেব। তারপরে আমরা নেক্সট জানবো যে আমাদের টাইপস অফ এমসিকিউজ কি কি আছে, একটা মডেল কোয়েশ্চেন আনসার্স আপনাদেরকে একটু দেখানো হবে, এবং আমরা প্রজেক্টটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট স্লাইডে থাকবে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, যেগুলো আমাদের মনে মাঝে মধ্যে উৎপন্ন হয়। তারপরে আমাদের সবার জন্য একটা ওপেন হাউস থাকবে। এবার আমি চলে আসি আমার নেক্সট স্লাইডে, দ্যাট ইজ ব্রিফ আউটলাইন অফ দ্য নিউলি ইন্ট্রোডিউস সেমিস্টার বেসড সিলেবাস। আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওরা নতুন একখানা সেমিস্টার পদ্ধতি চালু করেছে এই বছর থেকে। এখানে পুরো বছরটাকে আমরা দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছি, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ফর ক্লাস 11 এবং সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 ফর ক্লাস 12। এবার সেমিস্টার 1 এবং 2 দুটোই 40-40 মার্কসের, টোটাল 40 মার্কস ফর সেমিস্টার 1 অ্যান্ড 40 মার্কস ফর সেমিস্টার 2। আর বাকি যে 20 নম্বরটা থাকে দ্যাট ইজ এন্টায়ারলি গিভেন টু দ্য প্রজেক্টস। তাহলে টোটাল 100 মার্কস, 40 মার্কস ফর সেমিস্টার 1, 40 মার্কস ফর সেমিস্টার 2 এবং রেস্ট 20 মার্কস ফর প্রজেক্ট ওয়ার্ক। নাও সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যেটা হবে, এই দুটো কিন্তু আমাদের পিওরলি একদমই এমসিকিউ বেসড হবে, যেখানে পুরোটাই 40 মার্কসের এমসিকিউজ দিতে হবে আমাদেরকে। অ্যান্ড দ্য ইভেন্ট সেমিস্টার্স, যেটা নাকি সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4, এই দুটো কিন্তু আমরা এসএকিউ টাইপ পাবো এবং ডিকিউ টাইপ পাবো। এসএকিউ টাইপ মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, এবং ডিকিউ দ্যাট রেফার্স টু ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। তো আমাদের সেমিস্টার 1 এ যে চ্যাপ্টারগুলো থাকবে অ্যাকাউন্টেন্সি ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, যার মধ্যে মার্কস থাকবে 12 মার্কস, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 16 marks, reserves and provisions 6 marks, and bill of exchange that is 6 marks, total 40 marks. Semester 2 te ache amader fundamental accounting process 2, 20 marks, final accounts of a sole proprietor that is 10 marks, accounts of non-profit seeking organization NTO for 5 marks, and single entry system that is incomplete records for 5 marks. So total 40 marks allotted for semester 1 and 40 marks allotted for semester 2. Similarly, semester 3 and 4 সেম ওয়েতে 40 মার্কসের জন্য আছে। ইউনিট 1 থাকবে আমাদের পার্টনারশিপ ফার্মস 1, দ্যাট ইজ 15 মার্কস। কোম্পানি 1 এর জন্য আমরা পাচ্ছি 10 মার্কস, অ্যান্ড অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, তার জন্য আমরা পাচ্ছি 15 মার্কস। এই অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস যেটা আছে, তার সাথে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং 1, অনেক স্কুলে আমরা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং পোর্শনটা করাই, তাদের জন্য আছে 3rd ইউনিটটা। Similarly for semester 4, accounting for partnership firms 2, that is 25 marks, accounting for company 2, that is for 10 marks, and cash flow statement er sathe computerized accounting 2 part ta ache, that is for 5 marks, so total 40 marks. এবার একটা নতুন কনসেপ্ট আমাদের এই বছর থেকে আমরা শুরু করেছি। এতদিন আমরা কি করতাম, আমরা পুরো সিলেবাসটাকে না ক্লাস ওয়াইজ, পিরিয়ড ওয়াইজ ডিভাইড করে দিতাম। এবার আমরা কি করব স্যার, নতুন একটা কন্ট্যাক্ট আওয়ার্স এর কনসেপ্ট এসেছে। কন্ট্যাক্ট আওয়ার্স আমাদের টোটাল পুরো একটা বছর কিন্তু টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স, টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স ফর 1 ইয়ার। এই 200 কন্ট্যাক্ট আওয়ার্সটাকে আমরা সেমিস্টার 1 এ দিয়েছি 100 আওয়ার্স, অ্যান্ড সেমিস্টার 2 তে দিয়েছি 80 আওয়ার্স। বাকি যে 20 আওয়ার্সটা থাকছে, ইট ইজ solely dedicated to home assignments, projects, tutorials or remedial classes. So total 200 hours for class 11 and 200 hours for class 12. এবার আমরা আমাদের বিস্তারিত আলোচনাতে আসব, that is semester 1. স্যার, হ্যাঁ দেখুন, সেমিস্টার 1 এ আমাদের যেটা রয়েছে, ম্যাডাম যেটা বলেছেন যে আমাদের সবটাই কিন্তু থাকবে এমসিকিউ বেসিস, এবং এখানে কোনো থাকবে না, অর্থাৎ অল্টারনেটিভ থাকবে না। 40টা প্রশ্ন থাকবে
এবং 40টাই উত্তর করতে হবে এবং 1 নম্বর করে থাকবে 40 নম্বর। 40 marks is allotted for semester 1. No alternative question is there. 40 questions of each 1 mark each, total 40 marks. এবং এখানে বলার সময় আমি একটু বলে নিই যে অনেকেই এটা প্রশ্নটা আসবে যে যখন আমরা প্রশ্নপত্রটা করব সেমিস্টার 1-এর, সেখানে আমরা কিন্তু কোনো সাব হেডিং দেব না। উই ডু নট গিভ এনি টাইপ অফ সাব হেডিং। সাপোজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার আন্ডারে 3টে প্রশ্ন দিলাম। ট্রু ফলস, তার আন্ডারে 3টে প্রশ্ন দিলাম। কলম ম্যাচিং, তার আন্ডারে 2টো প্রশ্ন দিলাম। এভাবে হবে না। There will be no subheading in the question paper. Direct 40 questions 1 2 3 4 করে থাকবে। তাহলে এখানে আমাদের ইউনিট 1-এ কি থাকছে? ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। এটা হচ্ছে আমাদের ইউনিট 1-এর মধ্যে থাকছে। অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং টার্মস, গ্যাপ দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট, যেমন এখানে কনসেপ্টগুলো বলা আছে, যেমন বিজনেস এন্টিটি, মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, এটসেট্রা। নেক্সট হচ্ছে সিস্টেম অফ অ্যাকাউন্টিং, দ্যাট ইজ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যান্ড বেসিস অফ অ্যাকাউন্টিং, দ্যাট ইজ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এখানে আমাদের 30 এবং আরেকটু রয়েছে আমাদের, সেটাও বলে দিই, দ্যাট ইজ ভ্যালুয়েশন প্রিন্সিপলস এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আর লাস্টে রয়েছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি। এটা কিন্তু নিউলি ইন্ট্রোডিউসড। এই জিএসটি পার্টটা ছিল না, কিন্তু জিএসটিটা এখন যেহেতু একটা নিউ ফেনোমেনন, এই জিএসটিটা ছাড়া এখন চলবে না, কাজে জিএসটিটা দেওয়া হয়েছে, এটা নতুনভাবে আনা হয়েছে। এর জন্য আমাদের বরাদ্দ রয়েছে 30 আওয়ার্স এবং মার্কস অ্যালটেড 12। 30 আওয়ার্স ইজ অ্যালটেড ফর দ্যাট ইউনিট 1 and marks allotted 12. Next, unit 2. Unit 2 রয়েছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1. টাইম allotted 40 hours and marks allotted 16. 40 hours are allotted and marks 16. এখানে রয়েছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1 এবং তার মধ্যে রয়েছে ভাউচার অ্যান্ড ট্রানজাকশনস, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশনস, রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট, গোল্ডেন রুল মেইনলি এবং আমেরিকান রুল দুটোই। এরপরে হচ্ছে আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি, স্পেশাল পারপাস বুক রয়েছে এবং রেকটিফিকেশন অফ এরর্স। এই রেকটিফিকেশন অফ এরর্সটাকে এখানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে আমাদের সেমিস্টার 1-এ কিন্তু থাকছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, কেবলমাত্র বিফোর, অনলি দ্য এরর্স আর ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। দিস ইজ ইনক্লুডেড ইন সেমিস্টার 1, অর্থাৎ এখনো আমাদের সাসপেন্স অ্যাকাউন্টটা তৈরিই হয়নি, এইটা আমাদের রয়েছে। আর এবং এর জন্য আমাদের নম্বর যেটা রয়েছে হচ্ছে 40 আওয়ার্স এবং আমি বলেছি 16 মার্কস। নেক্সট হচ্ছে ইউনিট 3, রিজার্ভস অ্যান্ড প্রভিশনস। এখানে কিন্তু থিওরি, কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নেই, অনলি থিওরি পোর্শন ইজ দেয়ার এবং 15 আওয়ার allotted, 15 hours, marks 6. Next, bill of exchange, unit 4, contact hours 15 and marks allotted 6. এবং এখানে রয়েছে আমাদের up to dishonor with the noting charges, that is up to the dishonor of the bill and with noting charges, এই অবধি কিন্তু রয়েছে। আমাদের কিন্তু নেই এক্সক্লুডিং, দেখুন লেখা আছে রিটায়ারিং, রিনিউয়াল অ্যান্ড অ্যাকোমোডেশন অফ বিলস, দ্যাট ইজ রিটায়ারিং, রিনিউয়ালস অ্যান্ড অ্যাকোমোডেশন অফ বিলস আর নট ইনক্লুডেড ইন দ্য সিলেবাস। ইট ইজ আপ টু দ্য ডিসঅনারমেন্ট অফ দ্য বিল উইথ নোটিং চার্জেস। এখানে 15 আওয়ার্স ইজ অ্যালটেড অ্যান্ড 6 মার্কস, সো টোটাল আমাদের 100 আওয়ার্স অ্যান্ড 40 মার্কস। এবার আমরা যদি একটু বলে দিই যে ফ্রম ইউনিট 1, introduction and theory base of accounting, 12 marks is allotted. All type question is MCQ type of question, 12 number of questions, 1 mark each, total allotment 12 marks. Unit 2, fundamental accounting process 1,
16 marks allotted, all MCQ type, 16 questions is there of 1 mark each, total 16 marks. Unit 3, reserves and provisions, 6 marks allotted, all MCQ type, 6 questions of 1 mark each, total 6 marks. Unit 4, bill of exchange, I repeat, bill of exchange, but excluding retiring, renewal and accommodating bill কিন্তু আমরা দেইনি। রিটায়ারিং, রিনিউয়াল অ্যান্ড অ্যাকোমোডেটিং বিল নেই, এটা আমরা দেইনি। আপ টু ডিসঅনারমেন্ট অফ দ্য বিল উইথ নোটিং চার্জেস, 6 marks is allotted, all MCQ types, 6 number of question of 1 mark each, total 6 marks, that is 40 marks. ম্যাডাম, আচ্ছা, এবার আমরা স্যার আপনাদেরকে অলরেডি সেমিস্টার 1 এর সম্বন্ধে বলে দিয়েছে। আমরা আশা করি আমরা সবাই মোটামুটি সেমিস্টার 1 এর ম্যাক্সিমাম পড়ানোটা পড়িয়ে ফেলেছি। এখন নতুন করে আর কিছু বলার নেই, বাট তবুও নতুন একটা টপিক যেহেতু আমরা ইউজ করেছি এবছর, নতুন ইনক্লুড করেছি, দ্যাট ইজ জিএসটি। তো জিএসটিটা কি? জিএসটিটা আর কিছু না, আমরা যে এতদিন ইনডাইরেক্ট ট্যাক্সেস এত রকম কিছু দিতাম, যেমন আমরা ভ্যাট চার্জ করতো অনেকে আমাদের থেকে, এক্সাইজ ডিউটিস আমাদেরকে পে করতে হতো, সার্ভিস ট্যাক্স আমাদেরকে পে করতে হতো, এই সমস্ত আলাদা আলাদা ইনডাইরেক্ট ট্যাক্সেস যেগুলো আছে, ওটাকে আমরা একটা ছাতার তলায় একটা মাল্টি ডাইমেনশনাল, আমরা মাল্টি স্টেজের একটা ট্যাক্স সিস্টেম চালু করেছে। ইট হ্যাজ বিন started by the help of the government of India আমাদের চালু করেছে। তো এইটা কি করছি, এইটার মধ্যে আমাদের টোটাল একটা কম্প্রিহেন্সিভ ট্যাক্স সিস্টেম চালু করেছি। এর কিছু আলাদা আলাদা ট্যাক্স স্ল্যাবস আছে আমরা জানি, যেমন 3%, 5%, 12%, 18% and 28%, টোটাল 5টা স্ল্যাব। তার মধ্যে কিন্তু গুডস এর জন্য 3% অ্যালাউড, বাট সার্ভিসের জন্য কিন্তু 5% থেকে শুরু করছি। আর এইটা আমরা কেন করেছি, বিকজ আমরা অনেক সময় দেখতাম যে আমাদের না ট্যাক্স, অনেকে ট্যাক্স ইভেশনস অনেক রকম হয়, ট্যাক্স ইভেন আমরা ট্যাক্সকে ফাঁকি দেওয়ার সবসময় একটা চেষ্টা করি। দেন আমরা আরো কিছু ট্রান্সপারেন্সি ঠিক দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের থেকে কিসের জন্য, কোন পারপাসে ট্যাক্সটা নেওয়া হলো। তাই জন্য এই একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা আমাদেরকে শুরু করতে হয়েছে। এটা আমাদের এক্সাইজ ডিউটিস, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, এগুলোকে সবগুলোকে রিপ্লেস করেছে। এবার 3 রকম কম্পোনেন্টস আছে আমাদের জিএসটিতে। ওয়ান ইজ কল্ড সিজিএসটি, SGST and IGST. CGST refers to your central GST, SGST refers to state GST and IGST is a integrated GST. এবার এই যে জিএসটিটা আমরা যখন পে করছি, when we are paying GST, it is called termed as input GST, আর যখন আমরা জিএসটি কালেক্ট করছি, মানে রিসিভিং এন্ডে আসছে যারা, দ্যাট ইজ কল্ড আউটপুট জিএসটি। এবার এই জিএসটিটা আমাদের যে ইউনিট 1 এ আছে এন্টায়ারলি কিন্তু থিওরি, এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন বেস কিছু নেই। কিন্তু যখনই আমরা ইউনিট 2 তে চলে যাব, দ্যাট ইজ আওয়ার জার্নালসে কিন্তু ইনপুট জিএসটি বা আউটপুট জিএসটির কিছু জার্নালস আমাদেরকে করাতে হবে, একদম লাইট মোডে, যেন বাচ্চারা শুধু থিওরি জিনিসটাই না বোঝে, ওরা যেন ওর অ্যাপ্লিকেবিলিটিটা বুঝতে পারে। আমরা সবসময় থিওরি পড়াই স্যার, তখন আমরা অ্যাপ্লিকেশনটা বুঝতে পারি না। তো এই অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য কিন্তু আমাদের একদম ইনিশিয়াল বেসে বাচ্চাদেরকে ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটির কিছু কিছু অ্যাপ্লিকেশনস, কিছু জার্নালসে শেখাতে হবে। যদিও আমাদের সেমিস্টার 1টা পিওরলি এমসিকিউ বেস, বাট তবু বাচ্চারা যদি জার্নালস করতে না শেখে, তারা কিন্তু পরে গিয়ে লেজার পোস্টিং করতে পারবে না। সো জার্নালসে আমাদের কিছু জিএসটি আসবে। আমাদের ডে বুকসে, যেখানে আমরা আগে মনে করুন আমরা ভ্যাট দিতাম, ভ্যাটটাকে অ্যাড করতে শেখাতাম বাচ্চাদেরকে, সিন্স এখন ভ্যাটের অপশনটা নেই, তাই জন্য ওই আমরা যে ট্রেড ডিসকাউন্টটা দেখাই, ট্রেড ডিসকাউন্ট করার পরে যে স্ল্যাবটা আসে, সেখানে আমাদের কিন্তু জিএসটিটা ওদেরকে, বাচ্চাদেরকে শেখাতে হবে। এবং আমাদের ডে বুকসে, কারণ কি ক্রেডিট ট্রানজাকশন অনেক সময় হয়, সেখানেও আমাদের জিএসটি চার্জ করতে হয়। তো ওই সাবসিডিয়ারি বুকস, দ্যাট ইজ ডে বুকস, জার্নালস, এই দুটো জায়গাতে কিন্তু আমাদেরকে ইউনিট সেমিস্টার 1 এর মধ্যে আমাদের এই জিএসটিটা কিন্তু অল্প অ্যাপ্লিকেশন বাচ্চাদেরকে শিখিয়ে দেব আমরা। আচ্ছা, এবার ট্রায়াল ব্যালেন্সে ওটা থাকবে না, ওটা পরের সেমিস্টার 2 তে যখন আমরা বলবো। এবার আমি চলে আসছি আমাদের সেকেন্ড সেমিস্টার 2টাকে একটুখানি ডেসক্রাইব করে নিই। সেমিস্টার 2 তে আপনারা দেখবেন ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2 আছে, যার মধ্যে আমরা শিখবো লেজার পোস্টিং, ক্যাশ বুক, ট্রায়াল ব্যালেন্স, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট and rectification, depreciation। এই টোটাল পোর্শনটা আছে 40 কন্ট্যাক্ট আওয়ার্স, আর মার্কস পাবো আমরা 20 মার্কস। এবার এই লেজার পোস্টিং আমি এক্ষুনি আপনাদেরকে বললাম, জিএসটি যেহেতু আমরা জার্নালে শেখাচ্ছি, আমাদের কিন্তু লেজার পোস্টিং এও হালকাভাবে জিএসটিটার অ্যাপ্লিকেশনটা বাচ্চাদেরকে দেখাতে হবে।
অনেক সময় আমরা ক্যাশ এন্ট্রিজ করি, তো ক্যাশ এন্ট্রিজটা যেহেতু ক্যাশ জার্নালসে আমরা জিএসটি শো করছি, আমাদের ক্যাশ বুকেও কিন্তু তার ইম্প্যাক্টটা দেখাতে হবে বাচ্চাদেরকে। সিম্পল ক্যাশ বুক আছে, দ্যাট ইজ সিঙ্গল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক অ্যান্ড পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক হতে পারে, সিম্পল পেটি ক্যাশ বুক হতে পারে। তো ওই ক্যাশ বুকে আমরা হালকাভাবে জিএসটির অ্যাপ্লিকেশনটা বাচ্চাদেরকে শেখাবো। ট্রায়াল ব্যালেন্স আমরা এতদিন কি শেখাতাম, জার্নাল করাতাম, তারপরে লেজার করাতাম, লেজার থেকে ডাইরেক্টলি ট্রায়াল ব্যালেন্সের পোস্টিং শেখাতাম। এখানে কিন্তু ট্রায়াল ব্যালেন্স অবজেক্টিভস আছে, মিনিং আছে এবং প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স ফ্রম ব্যালেন্সেস অনলি। ব্যালেন্সেস উইল বি গিভেন টু আস, ওই ব্যালেন্সেস গুলোকে বাচ্চাদেরকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করতে হবে। তো এবার যেহেতু আমরা লেজার ব্যালেন্সেসে আমরা জিএসটির পোর্শনটা দেখাচ্ছি, তো যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সে কিছু জিএসটির কোনো ধরুন একটা এন্ট্রি দিয়ে দিল, তাহলে ইনপুট জিএসটিটাকে সবসময় ডেবিট করা হয়, বাচ্চাদের কিছু শিখিয়ে দেবো, আর আউটপুট জিএসটিটাকে ক্রেডিট করা হয়। তো ব্যালেন্সেস তুলে দিয়ে কিন্তু আমাদেরকে ট্রায়াল ব্যালেন্সের পোস্টিংটা বাচ্চাদেরকে শেখাতে হবে। আপনাদেরকে আগে সেমিস্টারে স্যার বলেছিল যে রেকটিফিকেশন অফ এরার্স, রেকটিফিকেশন অফ এরার্স কিন্তু আমরা ফার্স্ট স্টেজটা সেমিস্টার 1-এ শেখাবো, আর সেকেন্ড স্টেজটা থেকে যেখানে নাকি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাসপেন্স অ্যাকাউন্ট, কারণ কি লেজারের কনসেপ্টটা আমরা সেকেন্ড সেমিস্টারে দিচ্ছি, তাই জন্য সাসপেন্স অ্যাকাউন্টের যে তৈরি প্রিপারেশন অফ সাসপেন্স অ্যাকাউন্ট, সেই পার্টটাকে আমরা শেখাবো আমাদের এই সেমিস্টারে। এর সাথে আছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বিআরএস এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামেন্ডেড ক্যাশ বুকটা নেই, নো অ্যামেন্ডেড ক্যাশ বুক উইল বি দেয়ার ইন দ্য সিলেবাস। তো সিম্পল বিআরএস ফ্রম পাসবুক টু ক্যাশ বুক, ক্যাশ বুক টু পাসবুক, ফেভারেবল ব্যালেন্স অ্যান্ড ওভারড্রাফট ব্যালেন্স, এইটুকু পর্যন্ত। এরপরে চলে আসছি আমাদের ডেপ্রিসিয়েশনে। ডেপ্রিসিয়েশনে ফার্স্ট পার্টে থিওরি অফ ডেপ্রিসিয়েশন শেখাবো, দেন মেথডস অফ ডেপ্রিসিয়েশন। মেথডস অফ ডেপ্রিসিয়েশনে আমাদের কাছে শুধু দুটো মেথড আছে, ওয়ান ইজ স্ট্রেট লাইন মেথড, অ্যানাদার ইজ ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এই স্ট্রেট লাইন মেথড এবং ডিমিনিশিং ব্যালেন্স মেথডের যে সামস গুলো আমরা হয় শুধু সেইগুলো শেখাবো। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দরকার নেই, আমরা শেখাতেই পারি বাচ্চাদেরকে জানানোর জন্য, বাট আমাদের সিলেবাসে কিন্তু শুধু অ্যাসেট অ্যাকাউন্ট আছে, যেখানে নাকি ডেপ্রিসিয়েশন আই মিন যে চার্জ মানে সেল পারচেজ অর সেল অফ দ্য অ্যাসেট, সেটাকে আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে। অনলি দ্য ডেপ্রিসিয়েবল অ্যাসেট অ্যাকাউন্ট, তার বেশি আমাদের আর কিন্তু কিছু নেই। এরপরে চলে আসছি আর চেঞ্জ অফ মেথডটা আমাদের ডেপ্রিসিয়েশনে নেই। নেক্সট চলে আসছি ফাইনাল অ্যাকাউন্টসে। এই ফাইনাল অ্যাকাউন্টস আমরা এতদিন অনেক বড় বড় অঙ্ক করতাম, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, অনেক বড় বড় অঙ্ক করতাম। এবার আমরা কি করব, প্রথমে মিনিং অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফাইনাল অ্যাকাউন্টস অফ এ সোল প্রোপ্রাইটার করাবো। তারপরে নতুন একটা টার্মিনোলজি অ্যাড হয়ে গেছে, দ্যাট ইজ প্রিপারেশন অফ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা কি করতে হয়, আর কিছু না, শুধু র মেটেরিয়াল কনজিউম করব, তার সাথে ডাইরেক্ট এক্সপেন্সেস গুলো অ্যাড করব, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস গুলো অ্যাড করব, করে র মেটেরিয়াল কনজিউম পাবো, আমরা প্রাইম কস্ট পাবো, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করে দেব, তাহলে আমাদের পাবো গ্রস কস্ট অফ প্রোডাকশন, তার সাথে আমরা WIP ওপেনিং বা ক্লোজিং অ্যাড অ্যান্ড লেস করে দিলে নেট কস্ট অফ প্রোডাকশন পাবো। আর তার যে প্রফিটেবল পোর্শনটা আসবে বা লস পোর্শনটা আসবে, দ্যাট উইল বি ট্রান্সফার টু দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। তো দিস ইজ আওয়ার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, যেখানে নাকি র মেটেরিয়াল কনজিউমড, সেখান থেকে প্রাইম কস্ট থেকে কস্ট অফ প্রোডাকশন থেকে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং প্রফিট অর লস, সেটাকে ট্রান্সফার টু ট্রেডিং অ্যাকাউন্ট। এই পোর্শনটা আমাদের নতুন ইনক্লুড হয়েছে। এরপরে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আলাদা করে কিছু বোঝানোর নেই, ব্যালেন্স শিট আমরা সবাই করাচ্ছি এত বছর ধরে, আর কিছু অ্যাডজাস্টমেন্ট, স্পেসিফিক অ্যাডজাস্টমেন্টস দেওয়া রয়েছে, এই স্পেসিফিক অ্যাডজাস্টমেন্টস গুলো দিয়ে আমরা বাচ্চাদেরকে অঙ্ক করা শেখাবো। এরপরে এখানে এরকমও হতে পারে যে আমাদের হয়তো গ্রস প্রফিট বা গ্রস লসটা বলে দিল, ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হলো না, যেহেতু মার্কসটা কম আছে, হয়তো আমাদের গ্রস প্রফিট বা গ্রস লসটা বলে দিয়ে আমাদেরকে নেট প্রফিট বা নেট লসটা বার করতে হচ্ছে। এরপরে আমরা চলে আসবো আমাদের ইউনিট নাম্বার 3, দ্যাট ইজ অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, NTO। আচ্ছা, NTO এর মধ্যে আপনারা একটুখানি কাইন্ডলি নোট করবেন যে আমাদের রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টের কিন্তু মিনিং অ্যান্ড ফিচার আছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মিনিং অ্যান্ড ফিচার আছে, আর প্রিপারেশন অফ income and expenditure account from the given receipts and payments account with additional information, মানে আমাদের কিন্তু প্রিপারেশন অফ রিসিটস এন্ড পেমেন্টস নেই, আমাদের এই নতুন সিলেবাসে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটাই শুধু প্রিপেয়ার করতে হবে, রিসিটস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট আমাদের এর মধ্যে নেই। and the time allowed is 10 contact hours and marks allowed is 5 marks। and last unit of semester 2, accounts from incomplete records, that is single entry system। এই single entry system এর মধ্যে আছে features, reasons and limitations,
আর প্রিপারেশন অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমরা আগে কনভার্সন মেথডটা করাতাম, সেই কনভার্সন মেথডটা কিন্তু এর মধ্যে থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, মানে এক্সক্লুডিং দ্য কনভার্সন মেথড অফ সিঙ্গল এন্ট্রি টু ডাবল এন্ট্রি। তাহলে টোটাল 80 কন্ট্যাক্ট আওয়ার্স আর মার্কস ইজ 40 মার্কস। ম্যাডাম এক মিনিট, আমি এটা বলছি যে এরকম লেজারে এরকমও আসতে পারে যে প্রিপেয়ারে ওয়াই অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এক্স, এরকমই গোটাটা দিলই না, কারণ যেহেতু মার্কসটা কম, একদম শুধুমাত্র বলে দিল যে প্রিপেয়ার ওয়াই অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এক্স, একদম। এবং সেখানে ক্লামজি করে দিল, জেড এর সঙ্গে কিছু ট্রানজাকশন দিল, এর সঙ্গে কিছু ট্রানজাকশন দিল, বির সঙ্গে কিছু ট্রানজাকশন দিল, আসতেই পারে, আসতেই পারে। এবার একটুখানি ওয়েটেজটা দেখে নিই। ইউনিট 1 এ আমাদের আছে মার্কস কিন্তু 20 মার্কস, এবং 20 মার্কসের মধ্যে দেখুন এখানে ওয়েটেজটা দেওয়া রয়েছে। ডিসক্রিপটিভ কোয়েশ্চেন মানে 5 মার্কস কোয়েশ্চেন আমাদের দুটো থাকবে। এসএকিউ দু রকমের হয়, এসএকিউ টাইপ 1 আর এসএকিউ টাইপ 2। এসএকিউ টাইপ 1টা হলো 2 মার্কসের এসএকিউ, আর এসএকিউ টাইপ 2টা হলো 3 মার্কসের এসএকিউ। তো এখানে 3 মার্কসের এসএকিউ দুটো থাকবে এবং 2 মার্কসের এসএকিউ দুটো থাকবে। সো টোটাল 20 মার্কস, 5 মার্কস দুটো কোয়েশ্চেন, 3 মার্কসের দুটো কোয়েশ্চেন অ্যান্ড 2 মার্কসের দুটো কোয়েশ্চেন, টোটাল 20 মার্কস। সেকেন্ড ওয়ান ফাইনাল অ্যাকাউন্টস। এবার এইটা একটা মজার ব্যাপার হয়েছে, আমরা এতদিন কি করতাম, ট্রেডিং অ্যাকাউন্ট দিতাম বানাতে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিতাম, ব্যালেন্স শিট দিতাম, টোটাল একটা 10 মার্কসের আমাদের কোয়েশ্চেন হতো। কিন্তু এখানে দেখবেন আমাদের কিন্তু 10 মার্কসের কোনো অপশনটাই নেই, আমাদের কিন্তু একটা 5 মার্কসের কোয়েশ্চেন আছে, একটা 3 মার্কসের কোয়েশ্চেন আছে এবং একটা 2 মার্কসের কোয়েশ্চেন আছে। মানে আমি কিন্তু ওই ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বা ম্যানুফ্যাকচারিং ট্রেডিং পিএল ব্যালেন্স শিট ওই পুরো একসাথে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে। হয় আমি শুধু ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট দিলাম, তার রিলেটেড ট্রানজাকশন দিলাম, বা হয় আমাকে শুধু ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে দিতে হলো, বা ট্রেডিং অ্যাকাউন্টের শুধু গ্রস প্রফিটটা দিয়ে দিলাম, নিয়ে বাচ্চা কি করবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করবে, বা আমি শুধু ব্যালেন্স শিট দিলাম আর কিছু একটা দুটো ট্রানজাকশন দিলাম যার থেকে নাকি বাচ্চা নেট প্রফিটটাকে ক্যালকুলেট ওয়ার্কিং নোটে করে নিয়ে ব্যালেন্স শিটটাকে তৈরি করবে। মানে পুরো বড় একটা কনসেপ্ট কিন্তু নেই, এবার ছোট ছোট ভাবে আমাদেরকে ভেঙে দিতে হবে জিনিসটাকে। আর টাইপ 2 এর আমি 3 মার্কসের একটা কোয়েশ্চেন দিতে পারবো, আর টাইপ 1 এর আমি একটা 2 মার্কসের কোয়েশ্চেন দিতে পারবো। এনটিওতে আসি, নন প্রফিট সিকিং অর্গানাইজেশনে কিন্তু টোটাল 5 মার্কস, যার মধ্যে নাকি একটা 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তো ফুল লেন্থ অঙ্ক দেওয়া যাবে না, ভেঙে ভেঙে আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে। আর ইনকমপ্লিট রেকর্ডসে একটা 5 মার্কসের কোয়েশ্চেন দিতে পারবো, সে আপনি থিওরি দিতে পারেন, প্র্যাকটিক্যাল দিতে পারেন, থিওরি প্র্যাকটিক্যাল অপশন দিতে পারেন, চয়েস ইজ অল ইয়ার্স। বাট এইভাবে এই ফরম্যাটে আমাদেরকে কোয়েশ্চেন পেপারটা বানাতে হবে। সো এই সেমিস্টার 2তে আমরা তাহলে টোটাল কোয়েশ্চেন্স কি পাচ্ছি, 5 মার্কসের কোয়েশ্চেন পাচ্ছি 4টে, 3 মার্কসের কোয়েশ্চেন পাচ্ছি 4টে এবং 2 মার্কসের কোয়েশ্চেন পাচ্ছি 4টে। সো 5 into 4 20 মার্কস, 3 into 4 12 and 2 into 4 8, টোটাল 40 মার্কসের। একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা যে কোয়েশ্চেন পেপারই বানাই, সেমিস্টার 1 বানাচ্ছি, 2 বানাচ্ছি, যাই বানাচ্ছি, আমাদের টোটাল 40 মার্কসের কোয়েশ্চেন পেপারে কিন্তু 50% অফ দ্য কোয়েশ্চেন্স শুড বি ফর অল, মানে প্রত্যেকটা ধরনের বাচ্চা যেন ওই কোয়েশ্চেন পেপার ওই কোয়েশ্চেন্স গুলোকে সলভ করতে পারে। তো 50% মার্কস মানে 40 মার্কসের পেপারে 20 মার্কস আমাকে কিন্তু সব বাচ্চাদের জন্য দিতে হবে, যেটা নাকি প্রত্যেক ধরনের বাচ্চা অ্যাভারেজ স্টুডেন্ট সলভ করতে পারে। এরপরে নেক্সট 30% মানে 40 মার্কসের মধ্যে 30% 12 মার্কস, তো ওই 12 মার্কসের কোয়েশ্চেন ফর দ্য অ্যাবাভ অ্যাভারেজ, মানে যারা ওর থেকে একটু বেশি সেই সব বাচ্চাদের জন্য রাখতে হবে। এবং লাস্ট 20% দ্যাট ইজ 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু ফর দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস আমাদেরকে কোয়েশ্চেন পেপারে রাখতে হবে, ফর দ্য অ্যাচিভার্স, অ্যাকচুয়ালি ফর দ্য অ্যাচিভার্স, মানে যারা নাকি ফর দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস ওই 20% মার্কস আমাদের অ্যালট করতে হবে। সো টোটাল 40 মার্কসের কোয়েশ্চেন, তার মধ্যে 50% ফর দ্য অ্যাভারেজ স্টুডেন্টস, 30% ফর দ্য অ্যাবাভ অ্যাভারেজ স্টুডেন্টস অ্যান্ড লাস্ট 20% ফর দ্য অ্যাচিভার্স, যেটা নাকি ওই অ্যাচিভার স্টুডেন্টসরা, ওদের তো একটা স্পেশাল ক্যাটাগরি, তো ওদের জন্য রেস্ট 20% মার্কস। আচ্ছা ম্যাডাম, এখানে ওটা বলে দিন যে ইন্টারনাল অর দেওয়া যাবে কিন্তু। হ্যাঁ, এবার কোয়েশ্চেন পেপারে কিন্তু আমরা যেরকম আগের বছর অবধি যে সিলেবাসটাকে করেছি তার মধ্যে আমরা করেছিলাম যে আমরা কোয়েশ্চেনে কিন্তু ইন্টারনাল অর দিচ্ছি। মানে ধরুন আমরা ডেপ্রিসিয়েশনের কোয়েশ্চেন দিচ্ছি, তো ডেপ্রিসিয়েশনের কোয়েশ্চেনের সাথে কিন্তু আমরা অর দিয়ে দেবো ডেপ্রিসিয়েশনেরই কোয়েশ্চেন, এমন না যে আমরা অন্য একটা অল্টারনেটিভ দিয়ে দেবো, আমরা চেষ্টা করব ইন্টারনাল অর দেওয়ার। এবার চলে আসি আমাদের প্রজেক্ট নিয়ে। সেমিস্টার 1 এর সাথে কোনো প্রজেক্ট থাকবে না, সেমিস্টার 2 এর সাথে প্রজেক্ট হবে এবং সেমিস্টার 4 এর সাথে প্রজেক্ট হবে।
ইভেন সেমিস্টারের সাথে প্রজেক্টগুলো আমাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে। এবার সেমিস্টার 2 এর সাথে যে প্রজেক্টটা দেব, প্রজেক্টটা এন্টায়ারলি উইল বি অফ 20 মার্কস, যার মধ্যে 10 marks will be for the written work file and the written work 10 marks and viva for the rest 10 marks. কেন? এই জন্য বিকজ এটা তো আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট, বাচ্চারা যে শুধু দেখে দেখে টুকে টুকে করে দেয়নি, এটাকে আমাদেরকে ওদেরকে একটু বোঝাতে হবে। তাই জন্য 10 marks for the project that is the written work আর বাকি 10 marks for the viva। এবার আমাদের কাছে 4টে টপিক আছে, আমরা যে কোনো একটা টপিকের ওপর বাচ্চাদেরকে প্রজেক্ট দেব। The first topic is preparation of at least 25 vouchers. আমরা vouchers এর একটা already chapter রেখেছি, তো 25 vouchers and recording of transactions with the help of these vouchers, posting the journal entries in the ledgers and preparation of trial balance therefrom. তো এইটা আমাদের প্রজেক্ট, যে 25টা ভাউচার্স নিতে হবে, সেটাকে ট্রানজাকশন তৈরি করতে হবে এবং ওর থেকে আমাদের লেজার পোস্টিং করে নিয়ে ডাইরেক্টলি ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করতে হবে। এটা অ্যাপ্লিকেবল পার্ট, যেটা সে ভাউচার মানে যেটা আমাদের আগে ছিল না, আমরা শুধু হয়তো মুখস্থ করতাম কিন্তু প্রয়োগটা জানতাম না। এবার দেখুন তিনি ভাউচারটা করে পড়ছে ছাত্রীরা, এখানে তার প্রয়োগটা শিখছে। একদম যে কোনো জিনিসই থিওরি পার্টটা শুধু পড়ে তার যদি অ্যাপ্লিকেশন আমরা না বুঝতে পারি, যার জন্য জিএসটি তে আমি বললাম যে জার্নাল এন্ট্রিজ এর মধ্যে কিছু জিএসটির পোরশন দেখানো দরকার। শুধু থিওরি পড়লে না আমরা বুঝতে পারি না যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় হচ্ছে। আচ্ছা, নেক্সট টপিক ইজ প্রিপারেশন অফ আ ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম, শুধু ডাবল কলাম ক্যাশ বুক উইথ at least 25 transactions including bank transaction। তো একটা ক্যাশ বুক বানাবে, তার মধ্যে ক্যাশ এন্ড ব্যাংক ট্রানজাকশন থাকবে, তার মধ্যে 25টা ট্রানজাকশনস নিতে হবে। Topic number 3 is preparation of a bank reconciliation statement with the given cash book and passbook with at least 25 transaction, 25টা minimum transactions থাকবে। And lastly, preparation of a final account of a sole trader from the given journal entries। এই given journal entries টা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা নিজেরা জার্নালস দিয়ে দেবেন না আপনারা ট্রানজাকশনস দিয়ে দেবেন, solely your choice। সো টোটাল 4টে টপিক আছে, যার মধ্যে থেকে বাচ্চা করবে অনলি 1 টপিকের উপরে। এবার চলে আসছি সেমিস্টার নাম্বার 3 তে। স্যার হ্যাঁ ম্যাডাম, সেমিস্টার 3 তে দেখুন আবার আমরা চলে গেলাম এমসিকিউ মোডে এবং 40টা, এবং সেখানে কোনো অপশন থাকছে না, দেয়ার উইল বি নো অপশন, নো অল্টারনেটিভ, 40 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ, টোটাল 40 মার্কস। এখানে ইউনিট 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1, allotted hours 35, allotted marks 15, partnership features, deed, etc. এরপর provisions of the Indian Partnership Act 1932, then fixed versus fluctuating capital method accounts, preparation of profit and loss appropriation account, past adjustment, এবং বলেই দেওয়া হয়েছে past adjustment দেখুন বলে দিয়েছে relating to interest on capital, interest on drawings, salary and profit sharing ratio. It is clearly stated in the syllabus, clearly stated, that is about the interest on capital, interest on drawings, salary and profit sharing ratio, and goodwill এর মিনিং, ট্রিটমেন্ট, নেচার, যেগুলো আমরা জানি আমাদের ছিল। নেক্সট যেটা নিউলি এসছে, রেকমেন্ডেশনস অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইন রিলেশন টু রেকগনিশন অফ গুডউইল। ইট ইজ দ্য নিউলি ইন্ট্রোডিউসড পার্ট ইন দ্য সিলেবাস, দ্যাট ইজ এটা নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। ইট ইজ আ নিউলি ইন্ট্রোডিউসড পার্ট, রেকমেন্ডেশনস অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইন রিলেশন টু রেকগনিশন অফ গুডউইল। এবং একটা নোট দেখুন এখানে রয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। আচ্ছা একটা কথা বলি, এলএলপিটা কিন্তু একটু বলতে হবে, যেটা নিউলি ইন্ট্রোডিউস কনসেপ্ট, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এবং এখানে নোটে বলে দেওয়া হচ্ছে পরিষ্কার করে, আমরা বলে দিয়েছি যে এটা নিয়ে একটা বিতর্ক হয়, কিন্তু আমরা সেই বিতর্কের মধ্যে যাইনি। নো অ্যাম্বিগুইটি ইজ দেয়ার। উই ক্লিয়ারলি স্টেটেড দ্যাট ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, when a partner gave loan to his or her partnership firm, and when the interest is charged on his or her loan, it will be treated as charge against profit. বাইরের লোকের থেকে লোন নিলে যেমন আমরা করতাম ঠিক সেটাই করব, অর্থাৎ আমরা চার্জ এগেইনস্ট প্রফিট, ইট উইল বি ট্রিটেড অ্যাজ চার্জ এগেইনস্ট প্রফিট, নট অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। দ্যাট ইজ আমরা বাইরের লোকের কাছ থেকে লোন নিলে
যেমন আমরা তাকে ইন্টারেস্টটা দিতাম, এবং দিতাম শুধু নয় যে চার্জ এগেন্স্ট প্রফিট, অর্থাৎ আমার যদি লসও হয়ে যায় তাহলেও কিন্তু আমাকে সেটা প্রোভাইড করতে হবে। এটা কিন্তু ক্লিয়ারলি স্টেটেড। নেক্সট ইউনিট 2, অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, allotted hours 25 and marks is 10। এখানে ফিচার্স অ্যান্ড টাইপ অফ কোম্পানিজ, শেয়ার অ্যান্ড শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার্স, ইস্যু অফ ডিবেঞ্চার্স at par, at premium and at a discount। Next, issue of debenture for consideration other than cash, issue of debenture with terms of redemption, আর রাইটিং অফ ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স, এইটা রয়েছে। এবং পরিষ্কার এখানে বলে দেওয়া হচ্ছে যে ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স টু বি রিটেন অফ ইন দ্য ইয়ার ডিবেঞ্চার্স আর অ্যালটেড from security premium reserve, and if it exists, and then from statement of profit and loss। আমরা কিন্তু এখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলছি না, দেখুন আমরা বলছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাজ ফিনান্সিয়াল কস্ট অ্যাকর্ডিং টু AS 16, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16। Next, unit 3, analysis of financial statement, 40 hours allotted, marks 15। Financial statement analysis, meaning, significance, objectives, importance and limitations। Accounting ratios গুলো কিন্তু এখানে দেখুন এটা অবজেক্টিভ পার্টে চলে এসছে, কিন্তু আমাকে কিন্তু এটা ক্যালকুলেশনটা শেখাতে হবে। ক্যালকুলেশনটা কেন শেখাতে হবে? ধরুন একটা আপনাকে দিয়ে দিল যে কারেন্ট রেশিও, তার অ্যান্সারটা বলে দিল, তাহলে যদি সে অ্যান্সারটা না করতে পারে তাহলে সে করবে কি করে? তাকে তো আগে অঙ্কটা করতে হবে, তাকে কিছু ফ্যাক্টস দিয়ে দিল, ইনফরমেশন দিয়ে দিল, দিয়ে সে তো ক্যালকুলেট করে দেখবে যে ওটা 2:1 হচ্ছে না 3:1 হচ্ছে না 1:1 হচ্ছে না 5:1 হচ্ছে। আপনাকে সাপোজ ABCD 4টে অ্যান্সার দেওয়া থাকবে যে 2:1, 3:1, 1:1, 5:1, তাহলে ফার্স্ট হি অর শি the candidate calculate it and then he bubble the correct one, right answer। তাহলে আমাদের কিন্তু ওটা শেখাতে হচ্ছে, আমাদের ওটা করাতে হবে। এবং এরপরে এখানে ভাগ করে দিয়েছে দেখুন, যেমন ছিল আমাদের, নতুন কিছু নেই। লিকুইডিটি রেশিও, এর মধ্যে কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও পড়ছে, যেটাকে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বলি বা লিকুইড রেশিও বলি। এরপরে সলভেন্সি রেশিওর মধ্যে পড়ছে ডেট টু ইকুইটি রেশিও, total asset to debt ratio, proprietary ratio and interest coverage ratio, debt to capital employed ratio। Next part is activity ratio। In activity ratio there is inventory turnover ratio, trade receivable turnover ratio, trade payable turnover ratio, fixed assets turnover ratio, net asset turnover ratio and working capital turnover ratio, and turnover ratio always in times। এখান থেকে MCQ আসতেই পারে, এটা কিন্তু যেহেতু টার্নওভার, অলওয়েজ উই ক্যালকুলেট ইন টাইমস, হাউ মেনি টাইমস ইট রোটেটস। এবং প্রফিটেবিলিটি, নেক্সট রয়েছে প্রফিটেবিলিটি রেশিওস, দ্যাট ইজ গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং এখানে কিন্তু আমাদের থিওরিটা বলতে হবে, থিওরিটা ভালো করে বলতে হবে। এবং আমাদের কিন্তু কোনো প্রিপারেশন নেই, যেমন আমাদের কিন্তু কোনো ধরুন যেটা আমি বলছি যে কমন সাইজ স্টেটমেন্ট, এগুলো কিন্তু বানাতে হবে না। কমন সাইজ স্টেটমেন্ট আমাদের বানাতে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমাকে বলে দিতে হবে। এখানে দেখুন এই যে কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস, এই তিনটে, দেয়ার আর বেসিক্যালি মেইন থ্রি টুলস of financial statement analysis। So comparative statement, common size statement, ratio analysis, কিন্তু common size statement বা comparative statement আমাদের বানাতে হচ্ছে না, যেহেতু শুধু কোথায় কি পোস্টিংটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে আমাদের বলে দিতে হবে। নেক্সট হচ্ছে এর সঙ্গে ওর আছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টস, এই টোটাল 100 আওয়ার্স অ্যান্ড 40 মার্কস। এবং তার ওয়েটেজটাও বলে দিচ্ছি। ওয়েটেজ হচ্ছে ইউনিট 1, ফ্রম ইউনিট 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস, এখানে 15 মার্কস অ্যালটেড, অল MCQ টাইপস, 15 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ।
total 15 marks. Next, unit 2, accounting for company 1, 10 marks is allotted, all MCQ types, 10 questions are there of 1 mark each, total marks 10. Unit 3, analysis of financial statement, এখানে or computerized accounts, 15 marks are allotted, all MCQ types, 15 questions of 1 mark each, that is 15. Next, ম্যাডাম। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হলো আমাদের এই সেমিস্টার 3 এর মধ্যে নতুন একটা স্যার বললেন আপনাদেরকে টপিক ইন্ট্রোডিউস হয়েছে, দ্যাট ইজ রেকমেন্ডেশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইন রিলেশন টু রিকগনিশন অফ গুডউইল। এবার এই যে রেকমেন্ডেশন, এটা তো পিওরলি থিওরি পোর্শন আমাদের, তো এই রেকমেন্ডেশনের মধ্যে আমাদের 3খানা রেকমেন্ডেশনস ছিল। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ গিভেন বাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 38, যার মধ্যে বলা রয়েছে গুডউইল উইল বি রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাসেট if it is acquired in business, যদি এটা বিজনেসের মধ্যে অ্যাকোয়ার করা হয় সেটাকে কিন্তু আমরা অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করে দেব, এটা IAS 38 এ বলা রয়েছে। নেক্সট একটা আমাদের সেকেন্ড যে রেকমেন্ডেশনটা এসছে, দ্যাট ইজ ফ্রম IFRS 3, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস 3। এখানে বলা রয়েছে গুড উইল বি recognized at the acquisition date, মানে যেটা যেই দিনকে আমরা acquire করছি সেই acquisition date and measured as the excess of consideration transferred over net assets. আর যে থার্ড রেকমেন্ডেশনটা এসছে, দ্যাট ইজ US GAAP দিয়েছে, দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ইন ইউনাইটেড স্টেটস। তারা বলে দিয়েছেন দ্যাট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কোডিফিকেশনে ASC 350 তে বলা রয়েছে দ্যাট গুডউইল শুড বি টেস্টেড ফর ইম্পেয়ারমেন্ট রেগুলারলি। এই তিনটে কিন্তু বাচ্চাদেরকে জানাতে হবে। নাম্বার 1 IAS 38, নাম্বার 2 IFRS 3 and নাম্বার 3 US GAAP। এবার আরেকটা জিনিস বলবো, এই যে আমরা সেমিস্টার 1 বা 3 তে আমরা পুরোটাই MCQ টাইপের করছি, এখানে কিন্তু কোনো অপশনস দেওয়া যাবে না, মানে একটা কোয়েশ্চেন আইদার দিস অর দিস, ওই অপশন কিন্তু নেই। টোটাল 40টা কোয়েশ্চেনই থাকবে, কোনো অর অপশন থাকবে না। এবার চলে আসি আমাদের সেমিস্টার 4 এ। সেমিস্টার 4টা ক্লাস 12 এর লাস্ট সেমিস্টার, আর ওই সেই SAQ অ্যান্ড DQ পোর্শন। এর মধ্যে ফার্স্ট ইউনিটে আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 2, যেখানে নাকি ওই পার্টনারশিপের পুরো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা রয়েছে। নাম্বার 1 হলো চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য এক্সিস্টিং পার্টনার্স, সেখানে স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও সবকিছু আমরা শেখাবো। ট্রিটমেন্ট অফ রিজার্ভস, অ্যাকুমুলেটেড প্রফিটস অ্যান্ড লসেস পুরো ডিটেলে। নেক্সট আছে অ্যাডমিশন অফ এ পার্টনার, অ্যাডমিশন অফ এ পার্টনার শেখাতে হবে। রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার শেখাতে হবে। আর নতুন একটা টপিক যেটা ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এই সিলেবাসে, দ্যাট ইজ ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, আই রিপিট, পার্টনারশিপ ফার্মের ডিসলিউশন, পার্টনারশিপের ডিসলিউশন কিন্তু নয়। তো পার্টনারশিপ ফার্মটা যখন ডিসলভ হয়ে যায় তখন আমাদের কি তৈরি করতে হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, লাস্টলি একটা ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো সেই রিয়েলাইজেশনটা কিন্তু আমাদেরকে শেখাতে হবে। কিন্তু পিসমিলটা নেই, এটা বলুন না, ইট এক্সক্লুডস দ্য পিসমিল ডিস্ট্রিবিউশন আর সেল অফ আ কোম্পানি, সেল টু আ কোম্পানি অর ইনসলভেন্সি অফ দ্য পার্টনার্স, এই পোর্শনটা কিন্তু নেই। শুধু সিম্পল রিয়েলাইজেশন অ্যাকাউন্ট শেখাতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট শেখাতে হবে অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট শেখাতে হবে। নেক্সট চলে আসছি অ্যাকাউন্টিং ফর শেয়ারস 2। এর মধ্যে আমরা পাচ্ছি শেয়ার ক্যাপিটাল, ইস্যু অ্যান্ড ফর অ্যালটমেন্ট অফ শেয়ারস, ফর ফিচার অফ শেয়ারস, আর এর মধ্যে কিন্তু প্রো রাটা অ্যালটমেন্টের সামস ইনক্লুড করা হয়েছে। পাবলিক সাবস্ক্রিপশন অফ শেয়ারস, যেরকম নর্মাল আমরা আগের বার করিয়েছিলাম, ফর ফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ারস, অ্যান্ড ডিসক্লোজার, দ্যাট ইজ কোম্পানি অ্যাক্ট 2013 এ শিডিউল 3 তে যে ব্যালেন্স শিটের ফরম্যাট আছে সেই ফরম্যাটে বাচ্চাদেরকে ব্যালেন্স শিট বানানো শেখাবো আমরা। এবার নেক্সট ইউনিট চলে আসছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পিওরলি ইনডাইরেক্ট মেথড, কোনো ডাইরেক্ট মেথডের অঙ্ক নেই। অ্যাকর্ডিং টু দ্য AS3 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে মেনশন করা রয়েছে রিভাইজে, উইদাউট অ্যাডজাস্টমেন্টস ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেখাতে হবে। এর সাথে কম্পিউটারাইজড অ্যাকাউন্টসের অপশন রয়েছে। সো টোটাল আমাদের আছে 40 মার্কস অ্যান্ড 80 আওয়ার্স। ফার্স্ট ইউনিটে ছিল কন্ট্যাক্ট আওয়ার্স 50, 25 মার্কস, আর নেক্সট ইউনিটে আছে 20 কন্ট্যাক্ট আওয়ার্স 10 মার্কস, অ্যান্ড লাস্ট ইউনিটে আছে 10 কন্ট্যাক্ট আওয়ার্স আর 5 মার্কস। এবার আমরা একটু ওয়েটেজটা দেখে নেব। ফার্স্ট ইউনিট থেকে, পার্টনারশিপের ইউনিট থেকে আমাদের টোটাল 25 মার্কস আছে,
যেখানে আমরা ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন কিন্তু দুটো দেব, মানে আমরা অ্যাডমিশন দিতে পারি, আমরা রিটায়ারমেন্ট দিতে পারি, আমরা ডেথ দিতে পারি, বা আমরা ডিসলিউশন দিতে পারি। 4টে অপশন আছে, দুখানা কোয়েশ্চেন দিতে হবে আমাদের 5 মার্কস করে। নেক্সট এসএকিউ টাইপ 2 তে আমাদের 3টে কোয়েশ্চেন দেব 3 মার্কস ইচ, তো 3 মার্কসের 3টে কোয়েশ্চেন। আর এসএকিউ টাইপ 1 এ আমরা দেব 2 মার্কসের 3টে কোয়েশ্চেন। আই রিপিট ওয়ান্স अगेन, ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন 5 মার্কসের 2টো কোয়েশ্চেন, 3 মার্কসের 3টে কোয়েশ্চেন এবং 2 মার্কসের 3টে কোয়েশ্চেন। সো টোটাল 25 মার্কস। অ্যাকাউন্টিং ফর কোম্পানিতে আমাদের টোটাল মার্কস অ্যালটেড 10 মার্কস, যার মধ্যে ডিকিউ টাইপ কোয়েশ্চেন একটা, টাইপ 2 কোয়েশ্চেন একটা এবং টাইপ 1 কোয়েশ্চেন একটা, টোটাল 10 মার্কস। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর সেলফ টাইপ পুরোটা 5 মার্কসের কোয়েশ্চেন, একটা ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। সো টোটাল 40 মার্কস ফর দিস সেমিস্টার। আর আমরা সবাই জানি যে সেমিস্টার 4 এর সাথে আমাদেরকে আবার বাচ্চাদেরকে প্রজেক্ট দিতে হবে, যেই প্রজেক্টের মার্কসটা আমাদেরকে কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করতে হয় আমাদের স্কুলের নামের এগেনস্টে। তো এখানেও 20 মার্কসের প্রজেক্ট, 10 মার্কস ফর দ্য প্রজেক্ট রিপোর্ট অ্যান্ড 10 মার্কস ফর দ্য ভাইভা। তো এর মধ্যে টোটাল 4টে অপশন আছে, যে কোনো একটা অপশনে বাচ্চা কিন্তু প্রজেক্টটা বানাবে। ফার্স্ট টপিক দেওয়া রয়েছে অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ আ কনসার্ন অ্যাপ্লাইং দ্য টুলস অফ রেশিও অ্যানালিসিস, মানে রেশিও অ্যানালিসিসটার বেসিসে বাচ্চাকে অঙ্ক একটা প্রজেক্ট বানাতে হবে। নেক্সট আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য টু কনসার্নস অ্যাপ্লাইং দ্য টুলস অফ কম্পারেটিভ অ্যান্ড কমন সাইজ স্টেটমেন্টস। এটা প্রজেক্ট ওয়ার্ক আছে, কম্পারেটিভ বা কমন সাইজ স্টেটমেন্টস এর ফরম্যাটে দুখানা কনসার্নের ওদেরকে ফিনান্সিয়াল স্টেটমেন্টস বানাতে হবে, অ্যানালিসিস করতে হবে আর কি। নাম্বার 3 আছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম আ গিভেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অ্যাটলিস্ট 2 বিজনেস এন্টারপ্রাইজ। ক্যাশ ফ্লো স্টেটমেন্টস দুখানা বিজনেস এর ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে। অ্যান্ড লাস্টলি প্রিপেয়ার অ্যান ইমাজিনারি ব্যালেন্স শিট অফ any concern as per the Companies Act 2013 এর এগেইনস্টে যে কোম্পানির ব্যালেন্স শিট, আমাদের ফরম্যাটটা তো একটু চেঞ্জ হয়েছে, তো ওই নতুন ফরম্যাটে বাচ্চাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, ইমাজিনারি ব্যালেন্স শিট উইথ দ্য নোটস অফ 2 অ্যাকাউন্টস ফ্রম আ গিভেন সেট অফ ইনফরমেশন। সো টোটাল 4টে অপশন, যে কোনো একটা অপশনে সাবজেক্ট টিচার যে থাকবে তার ডিসক্রিপশনে যে কোনো একটা টপিকের উপরে বাচ্চা প্রজেক্ট তৈরি করবে। 10 মার্কস ফর দ্য প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড 10 মার্কস ফর দ্য ভাইভা। এবার আমরা গুরুত্বটা অনেকটা বেড়ে গেল, কেন কি আমরা শুধু তো বাচ্চাদেরকে দিয়ে করিয়ে ফেলি, আমরা অ্যাপ্লিকেশনটা বোঝাতে পারি না, বাচ্চারা বোঝেই না, দেখে দেখে টুকে দেয়। তো তার জন্য একটুখানি বাচ্চাদেরকে জানতে হবে যে প্রজেক্ট আমরা করছিটা কি। হ্যাঁ, এবারে আমরা চলে আসছি এমসিকিউ টাইপ। এটা নিয়ে আমাদের মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন আছে যে কি রকম টাইপের এমসিকিউ। আমরা তো এতদিন জানতাম যে এমসিকিউ মানে একটা সেন্টেন্স যার নাকি 4টে অপশনস, কিন্তু এবার কিন্তু আমাদের কনসেপ্টটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। ওরা একটা নোটিফিকেশন দিয়েছে, দ্য ডেট ওয়াজ 16/4/2024, ওদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, যেখানে এমসিকিউটাকে টোটাল 8খানা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল 8 টাইপস অফ এমসিকিউজ হ্যাভ বিন গিভেন। নাও এবার এই যে এমসিকিউজ গুলো আছে তার মধ্যে ফার্স্ট এমসিকিউটা হলো আমাদের সিম্পল টাইপ এমসিকিউ, যার মধ্যে ওই সেই একটা সেন্টেন্স যার 4টে অপশনস। দিস ওয়াজ সিম্পল টাইপ এমসিকিউ। এরপরে আমরা আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ। এখানে কি হবে, একটা সেন্টেন্স যার মধ্যে একটা ব্ল্যাঙ্ক থাকবে, সেই ব্ল্যাঙ্কের জন্য আমরা 4টে অপশন বাচ্চাকে দিয়ে দেবো। ওই 4টে অপশনের মধ্যে দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু পিক আপ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট টাইপ এমসিকিউ ইজ কলাম ম্যাচিং এমসিকিউ। এবার কলাম ম্যাচিংটা না খুব অদ্ভুত লাগে শুনতে, কেন কি আমরা ছোটবেলা থেকে কলাম ম্যাচিং করে এসেছি, বাচ্চাদেরকেও শিখিয়ে এসেছি যে দুটো কলামস থাকবে যার মধ্যে থেকে আমরা ক্রিস ক্রস ওয়েতে কলাম ম্যাচ করে দেব। এখানেও তাই করব, কিন্তু কি ওটা মেন্টাল কনসেপ্ট হবে, মানে মাথায় মাথায় আমাদেরকে ডিসাইড করে নিতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে। কেন কি আমাদের 4টে অপশন থাকবে, 1 এর সাথে 2, 3 এর সাথে 4, এইভাবে অপশনস দিয়ে দিতে হবে এবং বাচ্চাকে ডিসাইড করতে হবে যে কোনটা কারেক্ট অপশন হবে। নেক্সট একটা কনসেপ্ট আসছে আমাদের অ্যাসারশন রিজনিং কনসেপ্ট। অ্যাসারশন রিজনিং কনসেপ্ট ইজ অলসো আ ভেরি নিউ কনসেপ্ট টু আস। এই অ্যাসারশন রিজনিং কনসেপ্টে কি আছে, দুটো স্টেটমেন্ট থাকবে। ফার্স্ট স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ অ্যাসারশন, দ্যাট ইজ দ্য রেজাল্ট, একটা যে কোনো কিছুর রেজাল্ট, আর তার এগেইনস্টে একটা রিজন দেওয়া থাকবে, মানে এই রিজনটার জন্য ওই রেজাল্টটা হয়েছে। তো দেয়ার উইল বি 2 সেন্টেন্সেস, অ্যাসারশন ডিনোটেড অ্যাজ এ and reason denoted as r. এবার আমাদেরকে দেখতে হবে যে এই অ্যাসারশন আর রিজনটা যে রেজাল্টটা বেরিয়েছে সেটা কি
কারেক্ট রিজন দেওয়া আছে, অনেক সময় হয় যে কারেক্ট রিজনটা দেওয়া থাকে না, কিন্তু রিজন ইজ কারেক্ট অ্যান্ড রেজাল্ট ইজ অলসো কারেক্ট, কিন্তু দুটোর মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, তাহলে কিন্তু আমাদের আনসারটা কি হবে যে বোথ আর কারেক্ট বাট assertionের জন্য result is not the correct explanation, not the proper explanation, not the correct বা proper explanation. তো চারটে অপশন থাকবে আমাদের কাছে। প্রথম অপশন হবে A আর R দুটোই কারেক্ট and R is a correct explanation of assertion. সেকেন্ড অপশন থাকবে যে both are correct, দুটো স্টেটমেন্টই কারেক্ট, মানে রিজনটাও সঠিক এবং assertionটাও রেজাল্টটাও সঠিক, কিন্তু এটার দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, কারেক্ট এক্সপ্লেনেশন নয়। বা থার্ড অপশন হতে পারে যে অ্যাসারশন কারেক্ট, রেজাল্ট ভুল, রিজন ভুল, এবং ফোর্থ অপশন থাকবে অ্যাসারশন ভুল এবং রিজন ইজ কারেক্ট। তো 4 রকমের অপশন দেওয়া থাকবে। নেক্সট চলে আসছি ডায়াগ্রাম বেসড। এইটা আমাদের অ্যাকাউন্টেন্সিতে একটু কম পরিমাণে পাওয়া যাবে, জেনারেলি আমরা থিওরি সাবজেক্টে এগুলো বেশি পাই, বিজনেস স্টাডিজে পাই আমরা এগুলো, বা ল অডিটে পাবো আমরা এগুলো, কিন্তু অ্যাকাউন্টেন্সিতে একটু কম পরিমাণে পাওয়া যাবে। তবুও বলা যেতে পারে, যেমন ধরুন আমাদের রেশিওজ আছে, 4 রকমের রেশিওজ আছে আমরা জানি, একটা লিকুইডিটি রেশিও, একটা অ্যাক্টিভিটি রেশিও, একটা সলভেন্সি রেশিও, একটা প্রফিটেবিলিটি রেশিও। এবার আমরা একটা চার্ট মতো বানিয়ে দিলাম, রেশিওজ, অ্যাকাউন্টিং রেশিওজ বললাম, তার নিচে 3টে বক্সে আমরা 3টে জিনিস ভরলাম, একটা সলভেন্সি ভরলাম, একটা অ্যাক্টিভিটি ভরলাম এবং একটা প্রফিটেবিলিটি ভরলাম, তাহলে একটা বেঁচে থাকলো, দ্যাট ইজ লিকুইডিটি। তো ওই যে ফোর্থ বক্সটা ওটা আমরা খালি রেখে দিলাম, আর তার নিচে আমরা 4টে অপশন দিয়ে দিলাম যে 4টে অপশনের মধ্যে কোনটা হবে। তো 4টে অপশনের মধ্যে যেটা লিকুইডিটি হবে সেই অপশনটাই ওই ঘরের মধ্যে ভরা হবে। নেক্সট আসছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্স। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্সে আলাদা আলাদা সিকোয়েন্স দেওয়া থাকবে, আমরা জানি একটা পার্টিকুলার সিকোয়েন্সে করতে হয়, সেই সিকোয়েন্সেস গুলো ওপর নিচে করা থাকবে, সেটাকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। নেক্সট আসছি ট্রু ফলস। ট্রু ফলসটা কি, আমরা এতদিন বুঝতাম যে একটা সেন্টেন্স আমরা এতদিন দিতাম বাচ্চাদেরকে যে whether this statement is true or this statement is false, বাট এখন কিন্তু 4টে অপশন দিতে হবে, তো আমরা ওই আইদার ট্রু বা ফলস এভাবে কোয়েশ্চেনটাকে সেট করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, আইদার দুটো স্টেটমেন্ট দেবো বা 3টে স্টেটমেন্ট দেবো বা 4টে স্টেটমেন্ট দেবো, মানে একের অধিক দিতে হবে, 2, 3, 4টে। এই স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা বলবো যে 1 is true, হয়তো 3টে ট্রু স্টেটমেন্ট দিয়েছি, একটা ফলস স্টেটমেন্ট দিয়েছি, এবার অপশনসে আমাদেরকে ওইটা করে দিতে হবে। বা আমরা দুটো স্টেটমেন্ট যদি দিই, যে হতে পারে A and B দুটো স্টেটমেন্ট আছে, তো A and B both are true, A and B both are false, A is true, B is false, B is true, A is false, এইভাবে আমরা অপশনস গুলোকে সাজিয়ে দিতে পারি। মানে 4টে জানলে তবে সে 1 নম্বর পাবে, ওই একটা সেন্টেন্স জেনে সেটাকে ট্রু বা ফলস, ওই কনসেপ্টটা কিন্তু চলে গেল আমাদের এবার। আর লাস্টলি আসছি কেস বেস স্টাডিজ। এটা আমাদের এতদিন সিলেবাসে আমরা কখনোই ইনক্লুড করিনি, নতুন একটা কনসেপ্ট। কেস বেস স্টাডিতে কি হয়, একটা কেস তুলে দেবো অ্যাকাউন্টেন্সি, ধরুন একটা বিল অফ এক্সচেঞ্জের একটা কেস তুলে দিলাম, বা যে কোনো একটা টপিকের একটা আমরা কেস তুলে দিলাম। ওই কেসটার মধ্যে থেকে পুরো কেসটাকে পড়ে নিয়ে বাচ্চাকে ফাইন্ড আউট করতে হবে, ধরুন তার এগেইনস্টে আমরা 4টে অপশনস বা 4টে জার্নালস দিয়ে দিলাম। এবার ওই কেসটা পড়ে কিন্তু বাচ্চাকে 4টে অপশনস জার্নালস এর মধ্যে কোনটা কারেক্ট জার্নাল হবে সেটাকে ওদেরকে চুজ করতে হবে। তো এরকম আমাদের কেস বেস স্টাডিজ দিয়ে সামস থাকবে। এবার একটু চলে আসি, স্যার একটুখানি বুঝিয়ে দিন কিছু এক্সাম্পলস দিয়ে। দেখুন এখানে কিছু এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল গুলো একটু আলোচনা করে নিই আমরা। যেমন প্রথম রয়েছে সিম্পল এমসিকিউ টাইপ। এখানে বলছে প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং ইজ, বলে 4টে দেওয়া আছে, অডিট অফ A, অডিট অফ অ্যাকাউন্টস, B, fulfillment of legal requirement, C, maintenance of capital, and D, determination of financial accounts. So right answer is D, determination of financial accounts. Next দেখুন একটা বলছে fill in the blanks. Fill in the blanks এখানে বলছে যে 20,000 সে স্পেন্ড করেছে for advertisement and what type of expenditure it is. 5 বছর for the 5 years. তো আমরা এটা হবে অ্যান্সার হচ্ছে ডি, ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ এখানে অনেক দিন ধরে চলেছে, 5 ইয়ার্স ধরে ওটাকে আমরা ইয়ে করতে করতে যাব, রাইট অফ করতে করতে যাব। নেক্সট হচ্ছে বা অ্যামর্টাইজ করতে করতে যাব। নেক্সট হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। দেখুন এখানে বলছে দুটো স্টেটমেন্ট দিয়েছে A and B, দ্যাট ইজ এখানে 4টেও দেওয়া যায়, 3টে 4টে। যেমন এখানে বলছে এ জার্নাল ইজ এ বুক অফ ফাইনাল এন্ট্রি, এন্ড স্টেটমেন্ট বি বলছে ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন এ জার্নাল বুক অন ডেইলি বেসিস। তাহলে এখানে আমরা পড়েই বুঝতে পারছি যে কি এখানে বি হবে, কারণ এ ফলস আর বি হচ্ছে ট্রু। কারণ জার্নাল কথাটা এসেছে কোথা থেকে, জোর,
একদম ইট কামস ফ্রম দ্য ওয়ার্ড জোর, যে ইট মিনস ডে, ডেইলি বেসিস। ডে অর্থাৎ জার্নাল শব্দটাই এসছে জোর শব্দ থেকে, যে শব্দটার অর্থ হচ্ছে ডে বা দিবস বা দিন। কাজেই বি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ ফলস অ্যান্ড বি ইজ ট্রু। নেক্সট একটা অ্যাজারশন রিজনিং বলি। দেখুন এখানে বলছে অ্যাজারশন দ্যাট ইজ স্ট্যান্ডস ফর এ। ম্যাডাম খুব সুন্দর করে আপনাদের বুঝিয়েছে ব্যাপারটা, বলেছেন বা জাস্ট আলোচনা করেছেন, বোঝানোর কিছু নেই, আমরা সবাই জানি এবং ক্লাসে আমরা করাচ্ছিও। সেটা হচ্ছে অ্যাজারশন অ্যান্ড রিজনিং, এ অ্যান্ড আর। তো এ বলছে দেখুন পার্সোনাল ট্রানজাকশনস অফ দ্য ওনার্স অফ দ্য বিজনেস আর নট রেকর্ডেড ইন দ্য বুকস, অ্যান্ড রিজন আর according to the business entity concept, each business enterprise is considered as an accounting unit separate from its owner. তাহলে এখানে বি হবে রাইট অ্যান্সার, এই সরি ভুল বললাম, এ হবে রাইট অ্যান্সার, এ হবে দুটোই ঠিক এবং সেটা প্রপার এক্সপ্লেনেশন। এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য প্রপার এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট দেখুন আমাদের রয়েছে পিক দ্য অড ওয়ান। পিক দ্য অড ওয়ান এখানে রয়েছে চারটে রয়েছে, ফুল ডিসক্লোজার, অ্যাক্রুয়াল, মেটেরিয়ালিটি অ্যান্ড prudence. So full disclosure, accrual, materiality and prudence. There are 4 options is there. So answer is A, full disclosure. এরপর একটা কেস বেস স্টাডি বলি। দেখুন এখানে বলছে যে তিনজন, হি, শি অ্যান্ড উই, এই তিনজনের নাম, they are partners in a partnership firm and their profit sharing ratio is 16:12:7. এখানে কি বলেছে, মিনিমাম প্রফিট সেটা পাবে 10,000 টু উই যে পার্টনার তাকে 10,000 টাকা মিনিমাম আমাকে দিতে হবে প্রফিট, গ্যারান্টি প্রফিট, দ্যাট ইজ গ্যারান্টি প্রফিট। এবং 31/23 সেখানে প্রফিট আর্নড হয়েছে 39,500। এবার তাহলে উইয়ের প্রাপ্য কত, দেখুন রেশিও ইজ 16:12:7, দ্যাট ইজ 16 + 12 16 18, এটা 35, 7/35। তাহলে তার পাওয়া উচিত 7,900। তার উইয়ের পাওয়া উচিত দ্য প্রফিট অফ উই, দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট অফ উই ইজ রুপিস 39,500 ইন্টু 7/35, that is 7,900, 7,900, but guarantee profit is rupees 10,000. So he or she must receive rupees 10,000. তাহলে টোটাল প্রফিট আর্ন 39,500 মাইনাস 10,000 আমরা দিয়ে দিলাম উইকে, তাহলে আমার রইল রেস্ট প্রফিট 28,500, and 28,000 if we divide it between he and she in the ratio of 16:12, then it is in the round figure, he 16,857 and she 12,643. So it is the right answer. A is the right answer in that case based example. ম্যাডাম এবার চলে আসি আমাদের এসএকিউ টাইপ বা ডিকিউ টাইপের কোশ্চেনে। আমাদের সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এ, মানে ক্লাস 11 এর সেমিস্টার 2 এবং ক্লাস 12 এর সেমিস্টার 4 এ আমাদের ডিকিউ টাইপ এন্ড এসএকিউ টাইপ কোশ্চেন থাকবে। অলরেডি আপনাদেরকে সবাইকে বলে দিয়েছি এসএকিউ টাইপ দু রকমের হয়, একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের। মানে 2 মার্কসে যতটুকু লিখবো ডেফিনেটলি 3 মার্কসে তো ততটুকু শেখানো যাবে না বাচ্চাদেরকে। তো 2 মার্কসের জন্য একটু ছোট টাইপের, বাট 1 মার্কসের থেকে কিন্তু বেশি। এতদিন আমরা এসএকিউ টাইপ শুধু 1 মার্কের বাচ্চাদেরকে শেখাতাম। তো এবার এসএকিউ টাইপ 2 একটা হবে, যেখানে দেখুন আমি অলরেডি এক্সাম্পলস আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটো অপশন দেওয়া রয়েছে, গুড বেটার বেস্টের একটা এক্সাম্পল রয়েছে, আর ক্যান শেয়ার বি ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, একটা 2 মার্কসের কোয়েশ্চেন। সিমিলারলি 3 মার্কসের কোয়েশ্চেন, ওর থেকে আর একটুখানি বেশি ক্যালকুলেশন বা আর একটুখানি বেশি লেখা, তাই জন্য ক্যালকুলেশনটা একটু বড় থাকবে স্যাক্রিফাইসিং রেশিও দিয়ে। আর আরেকটা অরে আছে, হোয়াট ইজ গেইনিং রেশিও, হাউ ইজ ইট ক্যালকুলেটেড। মানে হোয়াট ইজ গেইনিং রেশিও বললে কিন্তু 2 মার্কস চলে যাবে, ক্যালকুলেশন কি করে করতে হবে তাহলে 3 মার্কস চলে আসছে। আর এখানে দেখুন এই যে ক্যান শেয়ার বি ইস্যুড এট ডিসকাউন্ট, শুধু ইয়েস নো লিখলে কিন্তু হবে না, একদম, কারণ সেখানে 2 নম্বর, এখানে 2 নম্বর রয়েছে। হ্যাঁ একদম, 1 মার্কসের তো নয়, 2 মার্কসের কোয়েশ্চেন, আন্ডার সেকশনটাও লিখে দিতে হবে, তো একটুখানি বেশি লিখতে হবে। এবার চলে আসে একটা एग्जांपल ডিকিউ টাইপ কোয়েশ্চেনের। দেখুন একটা আমাদের ডেপ্রিসিয়েশনের অঙ্ক রয়েছে, যেখানে নাকি একটা মেশিনারি অ্যাকাউন্ট বা ফার্নিচার অ্যাকাউন্ট যেটা হয়, যে কোনো অ্যাসেট অ্যাকাউন্ট, ওই অ্যাসেট অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আর তার সাথে একটা থিওরিতে রয়েছে 5 মার্কসের কোয়েশ্চেন, স্ট্রেট লাইন মেথড আর ডিমিনিশিং ব্যালেন্স মেথডের মধ্যে একটা ডিফারেন্স করতে হবে। তো এরকম টাইপের ডিকিউ টাইপ কোয়েশ্চেন আপনারা যা ইচ্ছা হবে দিতে পারবেন। আচ্ছা,
এরপরে আমাদের নেক্সট স্লাইডে আসছি। আমাদের মনের মধ্যে না অনেক সময় অনেক রকম কোয়েশ্চেন্স আসতে থাকে যে কেন কি এটা নতুন সেমিস্টারে আমরা নতুন একটা সিস্টেমের মধ্যে ঢুকছি, অনেক রকম প্রশ্ন আসে। তো আমাদের যেটা মনে হয়েছে আপনাদের মনে আসতে পারে সেটা একটুখানি আমি একবার ডিসকাস করে দিই। দ্যাট উইল দ্য ওএমআর শিট ফর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 be supplied by the HS council? তো আমাদের আনসার হবে যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 কিন্তু পুরোটাই আপনার স্কুল কন্ডাক্ট করবে। সেমিস্টার 1 এবং 2টা solely will be conducted by the respective school, তাই জন্য কাউন্সিল এর মধ্যে কোনো রকম ওএমআর শিট প্রোভাইড করবে না। আর 3 and 4 এটা পিওরলি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল 3 and 4টা কন্ডাক্ট করবে, তার সবকিছু দায়ভার কাউন্সিলের হবে। Will the student be able to learn to write descriptive type questions in the first and the third semester? ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারে বাচ্চাদেরকে শেখাতে হবে, কিন্তু তাদেরকে করতে কিছু হবে না। কারণ কি তারা যদি সেমিস্টার 1 এবং 3 এর পোর্শনে এমসিকিউ এর টাইপে যদি আমরা জিনিসগুলো না শিখি, যেমন আমাদের সেমিস্টার 1 এর জার্নাল আছে, আমি যদি বাচ্চাদেরকে জার্নাল করতে না শেখাই তাহলে তো বাচ্চারা জার্নাল থেকে লেজার পোস্টিং শিখতেই পারবে না। শেখাতে হবে কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন ওখানে করতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন আছে, would it not be too much pressure for the students to appear for the exams of second semester and the supplementary exam of the first semester at the same time? দেখুন এটা তো ডেফিনেটলি আমরা চিন্তা করলে আমাদেরও কষ্ট হবে যে দুটো পরীক্ষা একসাথে দেবো, কিন্তু যেহেতু বাচ্চাটা অলরেডি একবার পরীক্ষা দিয়েছে, সে তার নিজস্ব অনুরূপ যেরকম চেয়েছিল সেরকম রেজাল্ট করতে পারেনি বা ভালো করতে পারেনি, তাই জন্য তাকে আবার একটা সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে, এইটুকু কষ্ট তো করতেই হবে। আর এমসিকিউ টাইপ সেমিস্টার 1 এবং 3টা পিওরলি এমসিকিউ টাইপ হবে, তাই জন্য খুব একটা বার্ডেন তৈরি হবে না। এবার চলে আসি আমাদের মোটামুটি আমরা শেষ করে ফেলেছি আমাদের পোর্শন, এবার চলে আসবো আপনাদের পোর্শনে। আপনারা একটা ওপেন হাউস আছে, যার যা যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। বলুন ম্যাডাম। আপনারা কাইন্ডলি সবাই যারা প্রশ্ন করবেন নিজেদেরকে আনমিউট করবেন, আর স্কুলের নাম আর জেলার নামটা অবশ্যই বলবেন। Hello. হ্যাঁ, Hello. Good afternoon, everyone. গুড আফটারনুন। This is Shanila Alam from Goria Baroda Prasad High School, South 24 Parganas. Sir, I wanted to ask you that OMR sheet এর সঙ্গে রাফ ওয়ার্কের জন্য এক্সট্রা শীট দেওয়া হবে? কারণ যেইভাবে আপনারা সব বলছেন ওর মধ্যে দেখলাম কি you have to do calculations. Yes. So for that calculation, I suppose a rough work, if it would be provided to the student, then it would be better. Yes, My question is for MCQ and it's second also for class 11 first. ম্যাডাম, সিন্স ক্লাস 11 এর জন্য যে এমসিকিউ এর কোশ্চেনটা হবে, দ্যাট উইল সোললি বি টেকেন বাই Theoretical. থিওরিটিক্যাল নেই ম্যাম, এটা পুরোটাই স্কুল মানে একটু practical, হ্যাঁ, organize করছে। স্কুল অর্গানাইজ করছে। সিন্স ইট ইজ বিং অর্গানাইজড বাই দ্য স্কুল ইটসেলফ, তো আপনারা ওএমআর শিটের সাথে একটা এক্সট্রা শিট যদি প্রোভাইড করতে পারেন, ডেফিনেটলি বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারেন। Hello. ইয়েস ম্যাম। Hello. হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ম্যাডাম। That would be better. Yes, Better. yes. It is absolutely your So decision. I have asked my provide an extra sheet for the rough work. If Yes, yes, Hello. yes, Ma'am, yes. extra You may give. I think You may network give. issue. You may. Okay. আর বলুন। একটা প্রশ্ন about the calculator. I have seen in the website Yes, ma'am. that I need to explain that. Calculator is not at all allowed in accountancy this time. Yes. আমরা accountancy-তে calculator allow করব না, not for first semester or second semester. First and second semester as well as third and fourth, accountancy-তে calculator আর allow করা যাবে না। বাচ্চাদেরকে সবটা ক্যালকুলেশন নিজেদের ব্রেনে করতে হবে। that's all, ma'am. Thank you very Thank much. you. Thank you, much. thank you. ইয়েস, নেক্সট কে আছেন? মিস্টার অভিজিৎ কুমার দে। স্যার একটু আনমিউট করবেন নিজেকে। স্যার বলুন। মিস্টার অভিজিৎ কুমার দে, কাইন্ডলি আনমিউট করবেন নিজেকে।
Recording in progress. Kuheli Chatterjee. Mrs. Kuheli Chatterjee, kindly unmute yourself. অভিজিৎ বাবুর সঙ্গে করা গেল না? গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। আমি কুহেলি চ্যাটার্জি বলছি, রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন, হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি একটু ক্যালকুলেটরের ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, শুনতে পেলাম না। ক্যালকুলেটরটা কি অ্যালাউ করা যাবে না যাবে না, একটু কাইন্ডলি যদি আরেকবার বলেন। না ম্যাডাম, ক্যালকুলেটর অ্যালাউড নয় অ্যাকাউন্টেন্সিতে এবার। এখন বাচ্চাদেরকে পুরোটাই ব্রেন ক্যালকুলেশন শেখাতে হবে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, তার মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কোনো রকম ক্যালকুলেটর অ্যালাউ করতে বারণ করব। আর লুজ শিটটা আমরা প্রোভাইড করতে পারি ওদের ক্যালকুলেশনের জন্য, তাই তো? সেমিস্টার 1 তো আপনারা নিজেরাই স্কুল থেকে অ্যারেঞ্জ করবেন, সেখানে আপনারা যদি লুজ শিট একটা ক্যালকুলেশনের জন্য প্রোভাইড করতে চান ডেফিনেটলি করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলছি, যেটা ব্যাপারটা আপনারা বলছেন 100 আওয়ার্স, তো আমরা তো 10th জুন থেকে 13 সেপ্টেম্বরে তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো আমরা 100 আওয়ার্স পাচ্ছি কোথায়? সিলেবাসটা শেষ করা প্লাস এই এতগুলো জিনিস। নতুন সিলেবাস তো নতুন ভাবে শুরু হলো, তাই এই বছরটা নেক্সট সেমিস্টার থেকে আপনারা কিন্তু পুরো 100 আওয়ার্সই পাবেন। এটা তো নতুন জিনিস শুরু হলো, তাই একটু সময়টা বেশি লাগবে আমাদের। পরের সেমিস্টার থেকে পুরো 100 আওয়ার্স পাবেন, পর্যাপ্ত সময়টা পাবেন, অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট মিস্টার দিগ্বিজয় শর্মা। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার, বলুন। বিজয় শর্মা বলছি, ন্যাশনাল স্কুল কলকাতা থেকে। আমার দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যখন ওরা সেমিস্টার 4 এ পরীক্ষা দিতে যাচ্ছে, তো ওদেরকে তো অবভিয়াসলি ক্যালকুলেটর হচ্ছে না, তো কি রাফ পেজ কি মানে ওদেরকে দেওয়া হবে আলাদা করে সেমিস্টার 4? স্যার সেমিস্টার 4 এখনো মানে এই 11টা শেষ হবে, তারপরে সেমিস্টার 4 এখন অনেকটা দেরি আছে, 1 নম্বর। আর 2 নম্বর সেমিস্টার 4 তো স্যার এসএকিউ টাইপ কোশ্চেন এন্ড ডিকিউ তো খাতাই থাকবে, তার জন্য এক্সট্রা করে কোনো রাফ ওয়ার্কের দরকার হবে না, আই সাপোজ। কপির মধ্যেই ওরা করতে পারবে ক্যালকুলেশন। তাই আমি জিজ্ঞেস করলাম। না, সেমিস্টার 4 এ তো আপনার অ্যানসার স্ক্রিপ্টই দেওয়া হবে, সেটা তো এমসিকিউ বেসিস নয়। তাহলে অ্যানসার স্ক্রিপ্টেরই লাস্ট পেজে করবে রাফ ওয়ার্ক, যেরকম রাফ ওয়ার্ক করে যেমন আমরা করতাম। ওকে, আর সেমিস্টার 3 তে তাহলে কি ওরা এক্সট্রা পেপার পাচ্ছে? কাউন্সিল বিবেচনা করবে, নোটিফিকেশনে আপনাদেরকে সবটা জানিয়ে দেবে। এখনো তো একটা বছর বাকি রয়েছে, নোটিফিকেশন এভরিথিং উইল বি টোল্ড টু ইউ স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার আছে, যে প্রোরাটা যে এরকম চলে এসেছে, তো প্রোরাটা সিম্পল প্রোরাটা থাকবে না? সিম্পল প্রোরাটা নো স্যার, সিম্পল প্রোরাটা অঙ্ক দেবেন, একদম সিম্পল প্রোরাটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট মিস্টার বিকাশ কুমার দাস। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলি ডিগরা মল্লিকা থেকে দেশবন্ধু বিদ্যাপীঠ থেকে বলছি। আমার একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট ইন দ্য সেন্স, স্টুডেন্টদের যা ট্রেন্ড আমরা দেখছি ওরা কিন্তু উইদাউট ক্যালকুলেটর কিন্তু ওরা এক্সামে বুঝতে পারছে না, মানে ক্লাসেও আর কি যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ ক্যালকুলেশন এগুলো টোটালি মানে দ্য স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন ক্যালকুলেটর। তো যদি ফার্স্ট সেমিস্টারে আমরা শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন, ধরুন আমাদের কিছু কস্টিং এ বা ট্যাক্সেশনে কিছু আমাদের ক্যালকুলেশন বেস থাকেই প্রবলেম, তো সেখানে যদি ওরা ক্যালকুলেটর ইউজ করতে না পারে তাহলে কিন্তু ওরা মুশকিলে পড়বে। জানি না ওরা মানতে চাইবে কিনা, তাহলে কি আমরা ওদেরকে অ্যালাউ করবো? স্যার ক্যালকুলেটর ইজ নট অ্যালাউড, এটা হলো একদম স্ট্রিক্ট ডাইরেক্টিভ। এবার বাচ্চারা প্রথমবার করছে, তো দরকার আপনি একটু লাইট ক্যালকুলেশনস দেবেন, যেমন ধরুন 10% দিলেন বা 5% দিলেন, এরকম কিছু পার্সেন্টেজ গুলো ইজি ক্যালকুলেশনস দেবেন যাতে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারে, তাহলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে সেরকম পার্সেন্টেজ ক্যালকুলেট করতে সুবিধা হবে ওদের। আদারওয়াইজ স্যার মানে নরমাল অ্যাডিশন সাবট্রাকশন তো বাচ্চাদেরকে শেখাতে হবে, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমরা অ্যাডিশন সাবট্রাকশন শেখাচ্ছি স্যার। আমরা তো সেটা আমরা কিন্তু অবভিয়াসলি সেগুলো ট্রাই করি, বাট ছেলে মেয়েদের তো এখন দেখেছেন তো যতটা সহজ, মানে 5000 এর সময় 25000 অ্যাড করবে, সেটা আবার ক্যালকুলেটর থেকে তুলে দিচ্ছে। তাই জন্য ওরা কমার্স দিয়েছে, এইটুকু তো ক্যালকুলেশন জানতে হবে, এরাই বড় হয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হবে, তো এইটুকু যদি না শেখে তাহলে তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমরা ট্রাই করবো যাতে করে ওদেরকে ক্যালকুলেটরটা ফার্স্টে অ্যাভয়েড করানো যায়। আর সেকেন্ড একটা কোয়েশ্চেন বলছি, এসএকিউতে যে 3 মার্কসের কোয়েশ্চেন গুলো আছে,
সেখানে ধরুন আমরা খুব বড় প্রবলেম তো দিতে পারবো না, ওখানে যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো আমরা দেবো সেখানে যদি পয়েন্ট বেস থাকে তাহলে কি তিনটে পয়েন্ট থাকলে তিনটেই লিখবে? নিয়ারেস্ট রুপিতে না ওটা বলছে না, কটা পয়েন্ট দেবে থিওরিতে? হ্যাঁ থিওরিতে পয়েন্ট ওয়াইজ থিওরিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ স্যার ওখানে আপনি অঙ্ক ছোট ছোট অঙ্ক দিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আপনি আমি বলছি ফাইনাল অ্যাকাউন্টের একটা ধরুন ডেটার্স এর যে ক্যালকুলেশনটা হয়, ব্যালেন্স শিটে যে ডেটার্স এর করি আমরা, ওরকম ছোট ছোট ক্যালকুলেশনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ সেগুলো তো থাকবেই, তার সাথে আমাদের যদি থিওরি অর দিয়ে দিই, থিওরি অর দেওয়ার কথা বললেন তো থিওরিটা যখন ছেলেরা অ্যাটেন্ড করবে স্টুডেন্টরা, তাহলে ওরা ধরুন যে কটা পয়েন্ট মেনশন করতে হবে, যে কটা পয়েন্ট লিখবে তাই আনসার লিখবে। রাইট এনি 3 characteristics distinguish between equity share and preferences, any 3 points এরকম ভাবে মেনশন করতে আপনি মেনশনই করে দিলেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। মিস্টার অভিজিৎ কুমার দে। হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি নন্দননগর হাই স্কুল থেকে কলকাতা 83 নর্থ 24 পরগনা হ্যাঁ স্যার বলছিলাম। বলছি ওদের এবছর যেটা সমস্যা হচ্ছে, ইংলিশ মিডিয়ামের বেশ কিছু ছাত্র আছে, ওদের ইংলিশ মিডিয়ামের কোনো বই সেভাবে বেরোয়নি, এবং একটা কি দুটো বই হয়তো বাজারে বেরিয়েছে, সেগুলোর মানটাও খুব একটা উৎকৃষ্ট নয়, তার জন্য ওদের খুব সমস্যা হচ্ছে। এটা যদি আপনাদের মাধ্যমে কাউন্সিলকে একটু জানানো হয় একটু সুবিধা। আমরা কাউন্সিলকে জানাবো, আমাদের সাথে এখানে কাউন্সিলের আধিকারিকরাও আছেন, ওনারা ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ আমি কলেজ স্ট্রিটও খোঁজ করেছিলাম, ভালো লাগে স্যার কাউন্সিলের বই খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে হয়তো, তো একটুখানি ধ্যান দেবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এই 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাডাম, ফার্স্ট সেমিস্টারে ওরা যদি ধরুন মানে না পাস করলো না, সেক্ষেত্রে আমরা জানি ওরা সেকেন্ড সেমিস্টারে একসাথে দুটো দিতে পারবে রেমিডিয়াল হিসাবে। আর সেকেন্ড সেমিস্টার যখন দিচ্ছেও দেখা গেল যে ফার্স্ট সেমিস্টারটা পাস করেছে, সেকেন্ড সেমিস্টার পাস করলো না, তাই তো? এবার সেক্ষেত্রে তো ফেল অবশ্যই, সে তো থার্ড সেমিস্টার দেওয়ার সুযোগ পাবে না, এটাই তো? স্যার একটু নোটিফিকেশন দেওয়া আছে, কাউন্সিলের ওয়েবসাইটে চেক করে নেবেন, এই নোটিফিকেশনটা দেওয়া আছে। ওকে ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নেক্সট মিস্টার সালিম মন্ডল। Good afternoon, ma'am and sir. গুড আফটারনুন স্যার। বলছি স্যার এখানে যে মানে প্রবলেমটা যে হচ্ছে যে আপনারা যে ইনস্টিটিউটে স্কুলে না আছে, স্কুলের নাম হলো বালি শিক্ষা নিকেতন কোএডুকেশনাল বালি হাওড়া। বলছি আপনারা যে এমসিকিউর 8টা ফর্ম দিলেন, সিম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বলছি কোশ্চেন করার সময় কি 8 রকমই দেব না নিজের ইচ্ছা মতো দিতে পারি? স্যার আপনার ডিসক্রিপশনে, কিন্তু চেষ্টা করবেন যদি সবগুলো টাইপের চুজ করা যায় তাহলে ভালো হয়। 8 রকম টাইপের দেওয়া রয়েছে। মানে একটা এমনি ওপিনিয়ন নিচ্ছিলাম আপনাদের কাছ থেকে, যে আমাদের ছেলেরা তো বা মেয়েরা মেজরিটি বেঙ্গলি মিডিয়াম, মানে ওদেরকে প্রথমে ওরা মানে মাধ্যমিক থেকে যখন এখানে এসছে মেজরিটি ইংলিশ টার্ম, ওদেরকে মানে ইংলিশ সামাল দিতে একটু অসুবিধা। সেখানে যদি আমরা ওদের ওই অ্যাজারশন রিজনিং এরকম দিই, ওরা বুঝতে পারবে তো? স্যার ক্লাসে একটু প্র্যাকটিস করাবেন, তাহলেই হয়ে যাবে আশা করা যায়। আর বলছি যে এগুলো বাংলা ভার্সনগুলো এগুলো বাংলাতেই লিখবেন, বিবৃতি কারণ অসুবিধা তো নেই। আপনি ওটাকে আপনি বাংলাতেই লিখলেন, বিবৃতি লিখলেন আর ওটা কারণ লিখলেন, কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ হ্যাঁ বলছি ওই আরেকটা জিনিস ছিল যে শুধু ইংলিশ টার্ম থাকবে না, তবে বাংলা অপশন গুলো থাকবে যাতে ছেলেরা, যেমন আমরা ছাত্রদের আমি তৈরি করছি এমন ভাবে যাতে ওরা একদম ইংলিশে তাড়াতাড়ি কনভার্ট হয়ে যেতে পারে, মানে তাড়াতাড়ি ইংলিশের সাথে হ্যাবিচুয়েট হয়ে যেতে পারে। এমনি ওরা মাধ্যমিক ইংলিশকে ভয় পায়, তারপরে কমার্স মেজরিটি সাবজেক্ট ইংলিশে, তাই আমি চাইছি ওরা ইংলিশটা একটা হ্যাবিট হয়। এই জন্য আমি কখনো ওদের বাংলা টার্ম গুলো বলি না, আমরা বাংলা টার্ম গুলো অ্যাভয়েড করতে, কারণ ওকে তো ইংলিশই পড়তে হবে। ওই যদি সিএ পড়ে, আইসিডব্লিউ পড়ে, কোম্পানি সেক্রেটারি পড়ে, তাহলে ইংলিশে টার্মই পড়তে হবে। তাই আমি চাইছি যাতে ওই মানে ওইগুলো ওরা হ্যাবিচুয়েট হয়ে যায়, ওই জন্য ওই একটা জিজ্ঞাসা। খুব ভালো। আর একটা প্রবলেম হলো যে এই যে ক্যালকুলেটর, এমনি আপনাকে বলছি, যেমন আমি একজন চিনি আইসিএসসি আর সিবিএসসি, ওদের বোর্ডের ক্যালকুলেটর অ্যালাউড, তো জানি না মানে এটা খুব ভালো স্টেপ। ওদের যদি প্রথম এক সেমিস্টার 2 সেমিস্টার অ্যালাউ করে মানে তৈরি করে নিতাম আমরা প্রথম থেকে, করে যদি ভাবে যে ক্যালকুলেটর ছাড়া আমরা জানতাম না, এটা আপনি বলছেন, তো ভয় পেয়ে যাবে ওরা প্রথমেই আর কি, যে ক্যালকুলেটর অ্যালাউ না করলে। শুনুন, এটা কাউন্সিলের সিদ্ধান্ত এবং সেটাকে আমাদের মানতে হবে, আমাদের মান্যতা দিতে হবে।
এই নিয়ে আমাদের আর্গুমেন্ট না করাই ভালো। আর না, হ্যাঁ, আর বলছি যে অপশন এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটা পোর্শন বললেন না, ওটা কি মানে বইয়ের মধ্যে ডিটেলস থাকবে, যেমন IAS 30, IAS FRS 3, US গ্যাপ, AS নিশ্চয়ই বইয়ের মধ্যে থাকবে। এটা যখন ইনক্লুড করা হয়েছে সেমিস্টারে, তো যারা রাইটার তারা নিশ্চয়ই এই টপিকের উপর কিছু আলোকপাত করবেন। আচ্ছা, আরেকটা দিয়ে আপনি বললেন যে আমাদের এবার যে ব্যালেন্স শিটটা করতে হবে সেটা ওই আপনার অ্যাকর্ডিং টু 2013 কোম্পানি অ্যাক্ট শিডিউল 6 হ্যাঁ 1956 চলবে না, তার মানে ওটা ওই ভার্টিক্যাল ফরম্যাটটার কথা বলছেন, যেটা যে ফরম্যাটটা আছে স্যার কোম্পানি ব্যালেন্স শিট ভার্টিক্যাল ফরম্যাট। কারণ আমরা এইচএস এখন করে একটা ভার্টিক্যাল ফরম্যাট থাকে, ওটা এখন রিভাইজড ফরম্যাট, যেটা 2013 এনেছে, ওইভাবেই করতে হবে, সিআর ওইভাবেই করে, অ্যাবসলিউটলি স্যার, তাহলে ওই ফরম্যাটটা শেখাতে। হ্যাঁ স্যার আমাদের থ্যাংক ইউ ম্যাম। নতুন জিনিসের সাথে নিজেদেরকে কাস্টম করতে হবে, তাই জন্য দেখুন জিএসটি অ্যাড করা হয়েছে, তো নতুন জিনিসটা যাতে আমরা নিতে পারি তাই জন্য ছিল। এখন তো আমাদের ক্যাশ ফ্লো তো ওইভাবেই আসে। আর আরেকটা এটা করতে অসুবিধা হচ্ছিল, তাই আপনাকে বলছি, আপনারা সিনিয়র মোস্ট আছেন, যেমন ছেলেদের জার্নাল বোঝালাম, জার্নাল বোঝাতে জানেন তো মানে ওই জার্নাল ওই গোল্ডেন রুল বোঝাতে অনেক টাইম লেগে যায়। এবার ওদের থেকে ওদেরকে জার্নাল বোঝালাম, লিজার নেই, ট্রায়াল ব্যালেন্স নেই, এবার ওখান থেকে ওদেরকে যখন বিল অফ এক্সচেঞ্জে নিয়ে আসছি তখন এত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, মানে ওখানে আপনার অ্যাবসলিউটলি জার্নাল বেসড, হ্যাঁ বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যাবসলিউটলি জার্নাল বেসড, তো তাই জন্যই জার্নাল বেসড বলেই রেকটিফিকেশনেরও ফার্স্ট পার্ট রাখা হয়েছে এবং জার্নাল বেসড বিল অফ এক্সচেঞ্জ রাখা হয়েছে। আপনি সেকেন্ড সেমিস্টারে বাচ্চা যখন বিল অফ এক্সচেঞ্জ শিখে যাবে, তাকে লেজার পোস্টিং শেখাতে আপনার একদম কষ্ট হবে না। হ্যাঁ সেটাই বলছি, যেমন আমি জার্নালের পরেই রেকটিফিকেশন শিখেছি, কারণ তাহলে ওর সুবিধা হয়েছে, ওভাবে ওটাকে একেবারে রিভার্স করে করতে হবে। কিন্তু বিল অফ এক্সচেঞ্জ যে কি হচ্ছে ওটা আপনি এমনি আমি আমার ওপিনিয়ন যে যদি আপনি ওটাকে অর্ধেক করে মানে ডিজনারটা পরের সেমে দিয়ে দিলেন, কারণ ওই যে চারখানা অপশন আছে, হয় বিল হোল্ড করবে, নাহলে বিলটাকে এন্ডোর্স করবে, নাহলে ডিসকাউন্ট করবে, তারপর বিল ফর কালেকশন করবে, এবার ওটাকে ডিজনার এবার আর বুঝতে পারবেন। অনার আর ডিসঅনার দুটো পোরশনই আছে স্যার, এটা তো আমাদের দ্বারা তৈরি হয়নি স্যার, এটা এক্সপার্ট কমিটি তৈরি করেছে, তো এবং এক্সপার্ট কমিটি কাউন্সিল আর এক্সপার্ট কমিটি মিলে বসেই এই সিলেবাসটা তৈরি করেছে, তারা নিশ্চয়ই ঠিক বুঝেই করেছে। এটাতে আমার মনে হয় না রিভাইজ করা যাবে, তবু আপনি বললেন আমি ডেফিনেটলি কাউন্সিলকে জানাবো। থ্যাংক ইউ ম্যাম, এইগুলোই বলার ছিল, পড়াতে যেগুলো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Next, Mr. Ravi Verma. Good afternoon, ma'am. Good afternoon. This is Ravi Verma from St. Andrews High School, New Market Street. Yes, sir. Kolkata. Ma'am, I would like to ask for this question. Like earlier, like West Bengal HS department used to give MCQ in ABCD sets. Yes. Like in the 12th. So can we? I mean, are we allowed to do the same thing in this 11 also? Sir, MCQ is always in that format only. ABCD. There are 4 options out of which. No, I'm not talking about that ABCD. Like set A, set B, set C, where the MCQ was jumbled. Yes, sir. It's absolutely your choice. If because in board also, if they will give you the notification, if you wish, you can give in sets also. I mean, ABCD sets. It's absolutely your choice, sir. Okay, ma'am. Thank you so much. Thank you. হয়ে গেছে মধুমিতা রয়, মিস মধুমিতা রয়। শাহনীলা আলম তো হয়ে গেছে না? মিস মধুমিতা রয় ম্যাম কাইন্ডলি আনমিউট করবেন। হ্যালো, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, আমি অডিবল ম্যাম? ইয়েস, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। অ্যাকচুয়ালি স্যার একটা জিনিস পয়েন্ট আউট করলেন, while we are making the MCQ question sheet we should not label them like column matching or something, মানে কোন টাইপ কন্টিনিউয়াস বেসিসে হবে ম্যাডাম, সাবহেডিং দেবেন না, পরপর ডিফারেন্ট টাইপ জাম্বল আপ করে দিতে হবে, তাই তো? ইয়েস অ্যাবসলিউটলি। ম্যাডাম আপনার স্কুলের নামটা আর জেলাটা একটু বলবেন প্লাস দেন ম্যাডাম আপনি অডিবল নয় ঠিকভাবে, শোনা যাচ্ছে না। হ্যাঁ আমি বলছিলাম স্যার একটা জিনিস বললেন যে
যখনই আমরা এমসিকিউ করব তখন আমরা কোন টাইপের কোয়েশ্চেন করছি সেটা কোনো হেডিং দিতে পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি কোনো সাবহেডিং থাকবে না কোশ্চেনে। আপনি টানা 40টা দিলেন, কোনো সাবহেডিং দেবেন না মাঝখানে। কি হচ্ছে? Mr. Shujit Maiti আমাদের এন্ড রেজিস্টার আছে তো নেই আমাদের যে কনভারসেশন করছে উপরে দেখুন আমাদের মাইক কিন্তু আপনার হচ্ছে ওনারটা ঠিক হচ্ছে কি আরেকবার নেব মধুমিতা রয় ম্যাডাম একবার আনমিউট করবেন। বলুন ম্যাডাম বলুন, মধুমিতা ম্যাডাম বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে। হ্যাঁ সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। হ্যালো আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন বলুন। আমি এইবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ যেটা স্যার একটা জিনিস মেনশন করলেন যে যখনই অন্তত 3-4টা কোয়েশ্চেন দিতে হবে, মানে একটা ধরুন ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জ আমি একটা কোয়েশ্চেন দিলাম আমি না করবে আর বইয়ের ব্যাপারে হ্যাঁ সেটা কাউকে বলার প্রয়োজন নেই, সেটা তো আমাদের হাতেই আছে। ফার্স্ট সেম সেকেন্ড সেমের কোশ্চেন তো রেসপেক্টিভ স্কুলই করবে, তাহলে রেসপেক্টিভ স্কুল তার ছাত্রদের কথা বিবেচনা করে সেই পার্সেন্টেজটা একটু সহজ দেবে। সে 12.5% দিল না তাহলেই হলো। আচ্ছা আরেকটা বলি, যেটা আপনি বই নিয়ে বললেন বইয়ের একটু সমস্যা ছিল, সেটা আছে। ইংরেজি বই একেবারে বাজারে নেই তা কিন্তু না, ইংরেজি বই বাজারে আছে, যথেষ্ট পরিমাণে না থাকলেও আছে, এবং ভালো বই আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো বই আছে। সেটা নামটা এখান থেকে চেয়ারে বসে বলা আমাদের ঠিক হবে না, তাই আমরা বলবো না, কিন্তু ভালো বই আছে, নেই তা নয়। এবং আমরা কাউন্সিলকেও সেটা আপনার রিকোয়েস্টটা আমরা করবো, কাউন্সিল বার করবে। হ্যাঁ স্যার বই ভালো বেরোয়, টাইম লাগে আসতে, একটু টাইম লাগে স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা থ্যাংক ইউ বলুন নেক্সট। Next, Realme 2 Pro. Kindly unmute yourself. Realme 2 Pro. Next, Mr. Samir Sehgal. Mr. Samir Sehgal, yes sir. नमस्ते मैडम। नमस्ते सर, अपना स्कूल का नाम और नमस्ते मैडम। হ্যাঁ স্কুলের নাম বলুন আর জেলাটা বলুন। श्री दिगंबर जैन विद्यालय, श्री दिगंबर जैन विद्यालय कोलकाता। हाँ सर बोलिए सर। बोलूं सर। नमस्ते मैडम। मैडम मेरे को बोलना है कि जिस तरह से हम लोग देख रहे हैं कि रेशियो एनालिसिस जो सेमेस्टर 3 में हम लोगों का चैप्टर है और ऑब्जेक्टिव बेस्ड उसको बनाया गया है, तो ऑब्जेक्टिव में एक प्रॉब्लम है मैडम। उस चैप्टर में प्रॉब्लम ये है कि मार्केट में जितने भी ऑथर्स हैं, डिफरेंट ऑथर्स हैव डिफरेंट ओपिनियन रिगार्डिंग रेशियो कैलकुलेशन। सो इट वुड बी बेटर टू स्पेसिफाई द एग्जैक्ट फॉर्मूला for calculating ratio for the sake of students interest मैडम, क्योंकि डिफरेंट रेशियो जैसे डेप्ट इक्विटी रेशियो ही है, 6 तरह से रेशियो कैलकुलेशन है। तो हम लोग देखते हैं कि पास्ट ईयर्स में जब हम लोग कॉपी इवेल्युएट किए हैं काउंसिल की, तो देखे हैं कि जो इंस्ट्रक्शन भी हम लोगों को मिलता है तो वो इंस्ट्रक्शन में भी डिफरेंट ईयर में डिफरेंट फॉर्मूला लिखा हुआ है। तो इससे क्या होता है, स्टूडेंट का तो नुकसान हो जाता है ना। अब 1 मार्क्स का ही है क्वेश्चन,
अब एग्जैक्ट आंसर नहीं करेगा बच्चा तो उसका मार्क्स चला जाएगा, मार्क्स सफर करेगा बच्चा। थर्ड सेमेस्टर के लिए मेनली बोल रहा हूँ मैडम। ठीक है, तो इस चीज को थोड़ा सा, जैसे आईसीएससी बोर्ड या सीबीएसई है, आईसीएससी या सीबीएसई क्या करता है कि अपने जहाँ सिलेबस को स्पेसिफाई करता है वहीं पे फॉर्मूला भी वो लोग बता देते हैं। तो अगर उस तरह का हम लोग का इस साल हम लोग की काउंसिल भी करे तो बहुत अच्छा होगा बच्चों के लिए। ठीक है सर, इस बारे में हम लोग जरूर इन्फॉर्म कर देंगे काउंसिल को। ठीक है मैडम, थैंक यू। नमस्ते मैडम। नमस्ते सर। मिसेस पूर्णिमा चैटर्जी। হ্যালো, হ্যাঁ ম্যাডাম নমস্কার। স্কুলের নাম? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি পূর্ণিমা চ্যাটার্জি, গরিফা হাই স্কুল, নর্থ 24 পরগনা। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি একটা অন্য প্রশ্ন জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই ক্যালকুলেটরটা অ্যাকাউন্টেন্সি ছাড়া আর কোন কোন সাবজেক্টে অ্যালাউ নেই সেটা কি আপনারা বলতে পারবেন? কোন সাবজেক্টে, কমার্সের কোন সাবজেক্টে ক্যালকুলেটর অ্যালাউড নেই ম্যাম। আচ্ছা, আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রেও কি একই, এটা কি জানেন? না ম্যাডাম, সায়েন্সের সাবজেক্টেও সম্ভবত নেই। সায়েন্সের টিচার্সরা যখন আপনাদের ওরিয়েন্টেশন করবে নিশ্চয়ই জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। নেক্সট পূর্ণেন্দু জান্তুয়া স্যার। বলুন স্যার, পূর্ণেন্দু বলুন। জাটুয়া 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 স্যার, কাইন্ডলি আনমিউট করবেন নিজেকে। হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন স্যার, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর ইনস্টিটিউশনে কমার্সের শিক্ষক মশাই বলছি। বলুন স্যার। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে ক্যালকুলেটর ব্যবহার নিষেধ করছেন, এটা যদি আমরা কাউন্সিল থেকে একটা যদি নোটিশ পাঠিয়ে দেন স্কুলে মেরে, তাহলে একটু ভালো হয়। ঠিক আছে স্যার, আমরা কাউন্সিলকে জানাবো। এই বিষয়টা বলার জন্য জানাবো। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে এমসিকিউর জন্য যদি কোনো এক্সট্রা কাগজ লাগে তাহলে ছেলেদের কি আমরা প্রোভাইড করতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে কি থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কি দেওয়া হবে, সেরকম কোনো চিন্তা ভাবনা আছে কি? ফোর্থ সেমিস্টার তো অ্যানসার স্ক্রিপ্টেই লিখছে, ফোর্থ সেমিস্টার তো এমসিকিউ নয়। সেখানে তো থার্ডে সেটা কাউন্সিল পরে বিবেচনা, নোটিফিকেশন যাবে, সেটা নোটিফিকেশন যাবে। আচ্ছা, তাহলে ম্যাডাম স্যার, আমরা দুজনকেই বলছি, আমরা যদি একটা নোটিফিকেশন করে দেন ক্যালকুলেটর ব্যবহার নিষেধ, তাহলে একটু ভালো হয়। আমরা বলবো, তাহলে খুব ভালো হয়। বলবো। থ্যাংক ইউ স্যার, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মিস্টার অশোক কুমার পাল। অশোক বাবু বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার আমি ওরিয়েন্টাল সিউনিটি থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। বন্ধ হয়ে গেল কেন? বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনুন, বলুন আপনি, আমরা শুনতে পাচ্ছি। বলুন স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, সেমিস্টার 2 যে 3 নম্বর বলছি স্যার, সেমিস্টার 2 যে 3 টাইপের কোশ্চেন, 4টে করে কোশ্চেন, আপনারা বলছেন যে ইন্টারনাল অপশন দেওয়া যাবে। হ্যাঁ, আমি কি কোনো সংখ্যা থাকবে না প্রত্যেকটাতে আমি ইচ্ছে করলে অর দিতে পারবো? স্যার মোটামুটি 65% থেকে 70% অপশন দিতে পারা যায়। 60% দেবেন, আর বেশি নয়। 60% মতো দিলেন, তার বেশি দিলেন না।
65% মতো দিলেন আপনি। কিন্তু যে চ্যাপ্টারের অঙ্কটা দিচ্ছেন সেই হ্যাঁ 65 ইউনিটটাকে মেইনটেইন করবেন স্যার। ধরুন আপনি যে চ্যাপ্টারের অঙ্কটা দিচ্ছেন তার সঙ্গে সেই চ্যাপ্টারের থিওরিটা অর দেবেন। ইউনিটটাকে মেইনটেইন করবে স্যার, মানে ইউনিট 2 থেকে যদি আপনি দেন ইউনিট 2 থেকেই অপশন দেবেন, ইউনিট 3 এর অপশন দিয়ে দেবেন না। হ্যালো চ্যাপ্টার থেকে না না সেটা অবশ্যই দেবো, অবশ্যই। বাস ইউনিটটাকে মেইনটেইন করবেন, যেই ইউনিট থেকে যত মার্কস এর দিচ্ছেন ইউনিটটাকে শুধু মেইনটেইন করবেন। যেমন লেজার আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, ওই পোরশন থেকে যদি দেন আপনি লেজারের সাথে ট্রায়াল ব্যালেন্সের অপশন দিতে পারেন, কারণ কি ইউনিটটাকে মেইনটেইন করতে হবে, একই ইউনিটের মধ্যে আছে। নেক্সট আমার কেটে যাচ্ছে বিক্রম, তোমার ওই ফোনটা একটু কাছে নিয়ে যাও, টাওয়ারটা বেড়ে যাবে। আমি দুর্গাপুর সুরেনচন্দ্র মডার্ন স্কুল থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। প্রথমেই এই কাউন্সিলকে ধন্যবাদ জানাই যে সিলেবাস শুনতে পাচ্ছেন তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন স্যার। হ্যালো ম্যাডাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ম্যাডাম। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ প্রথমে বলি ইউনিটে ভাগ করা হয়েছে। এই 4টি ইউনিটের মধ্যে যেমন প্রথম ইউনিটে টোটাল মার্কস, এইখানে যখন আমি এমসিকিউ কোশ্চেন করবো তখন নম্বর আছে অ্যালটেড। এই 12র মধ্যে আপনি কটা সিম্পল টাইপ দেবেন, কটা ট্রু ফলস দেবেন, কটা আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবেন, বা সবটাই এই অংশ থেকে দেবেন কিনা এটা পুরোপুরি আপনার ডিসক্রিপশন। আপনাকে নিজেকেই ওটা ভেঙে নিতে হবে। এমন হতেই হবে, এমন হতেই পারে, দেখুন এমন কোনো বাধ্যবাধকতা নেই, দেয়ার উইল বি নো কম্পালশন যে আপনাকে 12 মার্কস থেকে সবকটা অপশনই দিতে হবে। মানে এটা যেমন আপনার ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশন অবশ্যই। লাস্টে আপনাকে গিয়ে 40 নম্বরটা মেলাতে হবে, লাস্টে সবকটা সাবঅর্ডিং মিলে আপনাকে 40 মেলাতে হবে, এবং সব রকম টাইপ যাতে টাচ করা যায়, এবং সবটা মিলে লাস্টে গিয়ে 40 নম্বরটা মিলবে। হ্যাঁ এমনি এইটাই আমার একটা কোশ্চেন ছিল, এটা তো আমি জেনে গেলাম আপনাদের কাছে। আর এমনি বাকি আপনারা তো খুব সুন্দর করেই বুঝিয়ে দিয়েছেন, সব ব্যাপারগুলো বুঝে গেছি। আর ওই ক্যালকুলেটরের যে আর ক্যালকুলেটরের ইউজের যে ব্যাপারটা ছিল, আমি চাই স্টুডেন্টরা বিনা ক্যালকুলেটরেই করুক, ঠিক, কারণ প্রথমে অসুবিধা হবে কিন্তু করতে করতেই ওরা কিন্তু পারবে। প্রথম থেকেই যদি ওদেরকে একটু নিশ্চয়ই হালকা কোশ্চেন করবো, কোশ্চেনে যাতে ক্যালকুলেশন একটু ইজি ওয়েতে থাকুক, কিন্তু চেষ্টা করুক বিনা ক্যালকুলেটরেই করার, কারণ অনেক বোর্ডই বিনা ক্যালকুলেটরে করে। সিবিএসসি আমাদের সময় তো ছিল না ক্যালকুলেটর, আমরা যখন পড়াশোনা করেছি ছিল না হায়ার সেকেন্ডারিতে ক্যালকুলেটর। হ্যাঁ তাহলে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ আমরা ধীরে ধীরে ঠিকই পারবো, আর বাকি সবই বুঝে গেছি। আর এই ক্যালকুলেটরের ইউজটার ব্যাপারে একটু যদি আপনারা কাইন্ডলি চিঠি করে নোটিশ করে দেন না, হ্যাঁ এটা আমরা রিকোয়েস্ট করব, হ্যাঁ ইউজ করা যাবে না, তাহলে আমরাও ঠিক থাকবো যে স্টুডেন্টকে বলতে পারবো যে না কোনো রকমই ক্যালকুলেটর ইউজ হবে না, বোর্ড থেকে একদম স্ট্রিক্টলি বারণ করা। একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিস্টার অমরেন্দ্র পান্ডে, মিস্টার অমরেন্দ্র পান্ডে বলুন স্যার। স্যার কাইন্ডলি আনমিউট করবেন আপনাকে। सर मेरा क्वेश्चन था कि फर्स्ट सेमिस्टर में जैसे एक सब्जेक्ट पे 3 या 4 क्वेश्चन बनाना पड़ रहा है, ठीक है, तो क्या सेकेंड सेमिस्टर में भी वैसे ही करना पड़ेगा क्या? দেখুন আমি বলছি, আপনি বাংলা বুঝতে পারছেন? हाँ सर, ये जो फर्स्ट सेमिस्टर एंड सेकेंड सेमिस्टर का सवाल है ना, ये टोटली स्कूल का ऊपर है, टोटली स्कूल का ऊपर है, इसीलिए वो आपको डिस्क्रिप्शन में है, आपको डिस्क्रिप्शन में है। तब सेकेंड सेमिस्टर में ये नहीं करने से भी चलेगा, एक सेट में भी चलेगा। अगर आपका मर्जी है तो एमसीक्यू में आप कर सकता है, और दूसरा जो सेमिस्टर 2 में वो नहीं करने से कोई प्रॉब्लम नहीं होगा, वो एक टाइप का क्वेश्चन होने से कोई प्रॉब्लम नहीं है, क्योंकि ऐसे क्यू टाइप है। अगर आपका मर्जी है तो आप कर सकता है,
कोई दिक्कत नहीं है, आपका डिस्क्रिप्शन है। जी 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 सर। सर मतलब फर्स्ट सेमेस्टर में ही मुझे 4 सेट बनाना पड़ेगा? हाँ, आपका डिस्क्रिप्शन। सर ये आपका डिस्क्रिप्शन है, आप 4 सेट बनाएंगे कि 1 सेट बनाएंगे? काउंसिल ने ऐसा कोई डायरेक्टिव नहीं दिया है कि आपको चारों सेट ही बनाना है। आप 1 सेट बनाकर भी बच्चों का क्वेश्चन ले सकते हैं। एक सर बोल रहे थे कि क्वेश्चन पैटर्न इस बार न कि 4 सेट करके बनाना पड़ेगा। ना काउंसिल का कोई डायरेक्शन नहीं है। सेमिस्टर 1 के लिए सेमिस्टर 1 के लिए हायर सेकेंडरी काउंसिल का डायरेक्शन नहीं है, ये 4 सेट ही बनाना पड़ेगा। एमसीक्यू बेस्ड क्वेश्चन पेपर बनाना है और कोशिश करना है कि हर एक टाइप का एमसीक्यू आपके पेपर में हो। बाकी आप 4 सेट बना सकते हैं, 2 सेट बना सकते हैं, बिना सेट के भी कर सकते हैं। जी 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 ठीक है। मैडम और एक क्वेश्चन मेरा था मैम कि यदि कैलकुलेटर बच्चे लोग नहीं यूज करेंगे तो अकाउंट्स या कॉस्ट टैक्स जो सब्जेक्ट है जो आपका प्रैक्टिकल बेसिस पे है, तो उसमें तो उन लोगों को काफी दिक्कतें आ सकती है। দেখুন আমরা যখন করেছি আমাদের সময় কিন্তু উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর ছিল না, ছিল কি? তাতে কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু আমাদের সেটা ছিল না, আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা করেছি। কাজে আমাদের যদি সমস্যা না হয়, ওদের হওয়ার কথা না, সেইভাবে প্র্যাকটিসটা করান। হ্যাঁ ओके ओके ओके। मतलब क्वेश्चन का जो ये है, क्वेश्चन जो तैयार करेंगे वो हल्का बेसिस पे रहेगा। हाँ 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 हाँ, जिससे कि बच्चों को समझने में सुविधा हो, प्रॉब्लम नहीं है। बिल्कुल सर। ठीक। और सर क्वेश्चन में सर जैसे हम डेफिनेशन एक देकर उसका तो ऑप्शन 4 ऑप्शन दे सकते हैं ना? कैसे भी करके दे सकते हैं सर, ये आपका चॉइस। ऑप्शन रहने से ही चलेगा। रोजा बोडुआ, kindly unmute yourself. Good afternoon, sir. Good afternoon, ma'am. আদি মহাশালী পাঠশালা থেকে বলছি। আমার নাম রোজা বড়ুয়া। বলছি কি স্যার, এদের তো ক্যালকুলেটর একটা কথা হচ্ছিল, আমি ক্যালকুলেটর থেকে একটু নিয়ে কথা বলি যে ওখানে কি ট্রু ফলস যে 4টি করে অপশন আছে, যেখানে আমরা এক একটা কোশ্চেনের নাম্বার করে পেতাম, এখন 4টে পূর্বার তারপরেও 1 নাম্বার পাচ্ছে। এটা একটা টাইম কনজিউমিং রিজন, তারপরে অ্যাসার্টেন এগুলো করতে, কারণ এগুলো করতে সময় মানে একটু ভাবতে হবে তো। কিন্তু 4টে পড়ার জন্য ওই জায়গাটা ভীষণ বড় কোশ্চেন গুলো হচ্ছে, যেতে ওটাতে অনেকটা টাইম কনজিউমিং, যেখানে ফার্স্ট সেমিস্টারের টাইম 1 ঘন্টা 30 মিনিট, আর তার মধ্যে কেস স্টাডি গুলো রয়েছে, যেখানে ক্যালকুলেশন কিছু রয়েছে। আমার শুধু একটা বক্তব্য ছিল যে স্যার আমাদের বেশিরভাগ স্কুলে ম্যাথে কমার্স নিয়েছে, যেখানে ওদের ভাগ করতে লাগছে। আমি সেমিস্টার 2তে আমি প্রফিট অ্যান্ড লস বা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতে যাই, তো সেখানে যে আমাকে ব্যালেন্সটা বার করতে হবে, সেখানে আমার ডেবিট এবং ক্রেডিটে যোগ বিয়োগের কনসেপ্টের কথা বলছি না, আমি যোগ বিয়োগের কনসেপ্টে আসছি না। ওই করতে গিয়ে ভুল হবে এবং সেখানে ওরা ওই তাড়াহুড়া করতে গিয়ে ওদের যোগ বিয়োগে একটা ক্যালকুলেশনও ভুল হবে, মানে যেটা আমাদের ক্যালকুলেটর করলে একটু মানে ভালো হতো আর কি সেকেন্ড সেমিস্টারে। এই একটা আর টাইমটা ওদের সাথে আমার কাছে একটু ইয়ে লাগছে যে টাইমের জন্য ওদের জিনিসগুলো ভুল হয়ে যাবে। আর ওই কোশ্চেন গুলো সেমিস্টার 1-এ যে একটা এবং কারণ গুলো এতটাই বড়, এইগুলোর জন্য এমনি ক্যালকুলেটর সব জায়গায় করি কোথায় যে লাগে না, একটা আমাদের কম্পিউটারাইজ হচ্ছে, সেখানে কোন সিএসসি উইদাউট ক্যালকুলেটরের কাছে। সেই জন্য আমরা কোনো আর্গুমেন্ট এন্ডে নেই, পরিষ্কার বুঝে নিন। আমাকে বলতে দিন, আপনি শুনুন, আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা শুনুন। এটা কাউন্সিলের ডিসক্রিপশন, কাউন্সিলের ডিসিশন, কাজেই আমরা এই আর্গুমেন্টের স্তরে নেই। কি হলে কি হতো সেই আলোচনা করে লাভ নেই। আমাদের যেটা করতে হবে এই গিভেন কন্ডিশনে, আমাকে শেষ করতে দিন। 1 ঘন্টা সময়টা কিন্তু কম নয়, 1 ঘন্টা 15 মিনিট বাচ্চা পাচ্ছে 40টা অ্যান্সার করার জন্য। এই সময়টা কিন্তু কম নয়, আমি রিপিট করছি, সময়টা কম নয়। এর মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করিয়ে, অভ্যাস করিয়ে গিভেন কন্ডিশনে তাদেরকে তৈরি করে দিতে হবে।
ঠিক আছে, আর্গুমেন্ট করলে আমরা আরো পিছিয়ে যাব। হ্যাঁ স্যার, সেটা তো বুঝতে পেরেছি। একদম না, আর্গুমেন্টে যাচ্ছি না আমি, এখন শুধু বলতে চাইছি যে যারা কোথাও এবার কমার্সে ভর্তি হবে ওদের মানে ম্যাথসের নাম্বারটা একটা মিনিমাম একটু বাড়িয়ে দিলে, এই কথাগুলো এখন এখানে আলোচনা না করাই ভালো। আমাদেরকে তৈরি করে নিতে হবে, বাচ্চাদেরকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। পুষ্পেন্দু বর্মন, বলুন পুষ্পেন্দু বাবু, বলুন। গুড আফটারনুন ম্যাডাম এন্ড স্যার। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। আমার স্কুলের নাম মুগবুড়ে গঙ্গাধর হাই স্কুল। কোন জেলা? ম্যাডাম জানতে চাইছি পূর্ব মেদিনীপুর জেলা। আচ্ছা আচ্ছা, বলুন স্যার। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ স্যার বলুন। এতে কাউন্সিলের যে নোটিফিকেশন রুটিনের, তাতে ওই ফার্স্ট সেমিস্টারের টাইমটা দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। ইয়েস। আর দ্বিতীয়ত কাউন্সিলের যে মডেল কোশ্চেন যেটা বেরিয়েছে সেট 2 কমার্সের জন্য, তাতে সেমিস্টার 1 এর টাইমটা দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। ম্যাডাম কোনটা সঠিক? নোটিফিকেশনটা চেক করে নেবেন স্যার। নোটিফিকেশন দেওয়া আছে ম্যাডাম 1 ঘন্টা 15 মিনিট। বাস ওটাই ফাইনাল, ওটাই ফাইনাল, ওটাই ফাইনাল। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। চন্দ্রশীল। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আমি উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি স্কুল ফর গার্লস নর্থ 24 পরগনা থেকে বলছি। আমি আপনারা যেটা বললেন সেকেন্ড সেমিস্টারে 5 মার্কসের কোশ্চেনে ইন্টারনাল অড দেওয়া যেতে পারে, তাহলে কি এসসিকিউ টাইপ 1 আর 2 তেও কি অড দেওয়া যেতে পারে ইন্টারনাল? নিশ্চয়ই পারে। আর একটা কোশ্চেন ছিল যে তাহলে এবার থেকে সেমিস্টার 1, 2, 3, 4 ক্লাস 11, 12 তাহলে কমার্সে কোনো সাবজেক্টেই তাহলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই তো? না, একদম ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন নেই? প্রশ্ন শেষ। আমি শেষ করি। আচ্ছা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ ছিলেন এবং আপনারা অংশগ্রহণ করেছেন। দেখুন, বৃহত্তর অর্থে আপনারা সবাই আমাদের সহকর্মী। আমরা সবাই মিলেই একটা প্রচেষ্টা করলাম এবং আমরা যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের যে মনে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়ার। আমাদেরও খুব ভালো লেগেছে এইভাবে আপনাদের সঙ্গে আলাপচারিতা করতে পারার জন্য, এবং কাউন্সিলকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিলেন এই জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপচারিতায় থাকার জন্য এবং আপনাদের কিছু বিষয় আলোকপাত করার জন্য, এবং আমাদের পারস্পরিক যে মতামত সেই পারস্পরিক মতামত আমরা আদান প্রদান করলাম। আমরা সবাই মিলে আমরা ভালো থাকব এবং সবাই মিলে আমরা ছাত্রছাত্রীদের সাফল্যমণ্ডিত হবে তারা, এইটাই আমরা আশা করে সবাইকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমাদের এই সেশন আমরা এখানেই শেষ করলাম।